অসভ্য, এই তোর বদমাইশ মানকা লুচ্চা একটা ছেলে। তোর কত বড় সাহস, তুই আমাকে বলছিস তুই আমার ওড়না খুলে নিবি? চর মেরে তোর সব কটা দাঁত ফেলে দেবো বলে দিলাম। তুই জানিস আমি কে, কি আমার পরিচয়? আরে ম্যাডাম, এক্সকিউজ, নিজে করতে কি বলছেন? আপনি আমাকে চড় মারবেন কেন? আমি আপনাকে খারাপ কিছু বলেছি নাকি? আমি তো বললাম এই যে আপনার ওড়নাটা আমার ঘড়িতে আটকে গেছে, এটা খুলে নেওয়ার জন্য। আমি তো আর এখানে আপনার জন্য সারাদিন দাঁড়িয়ে থাকবো না, আমাকে তো বাসায় যেতে হবে, তাই আর কি। সাগরের এই কথা শুনে নদী তাকিয়ে দেখে সত্যি সত্যি তার ওড়নাটা সাগরের ঘড়ির সঙ্গে লেগে আছে। তখন নদী সাগরকে বলতে লাগলো, ও সরি, আমি আসলে বুঝতে পারিনি আর খেয়ালও করিনি। প্লিজ এইবারের মতো আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, আমি নিজেই এটা ছাড়িয়ে নিচ্ছি। আমি তো অনেকক্ষণ ধরেই আপনাকে বলেছিলাম এটা ছাড়িয়ে নেওয়ার জন্য, কিন্তু আপনি তো আমার কথা না বুঝেই আমাকে এতগুলো কথা শুনিয়ে দিয়েছেন। আপনারা মেয়ে মানুষটা বুঝি এরকমই হয়। দেখুন, আপনি এসব কি বলছেন? মেয়ে মানুষরা এরকমই হয় মানে? আমি দেখতে পাইনি আপনার ঘড়ির সঙ্গে আমার ওড়নাটা পেঁচিয়ে গেছে, তাই বলে কি আপনি আমাকে এইভাবে কথা শোনাবেন নাকি? তাছাড়া আপনারা ছেলে মানুষরাই বা কেমন? আমি তো আপনাকে সরি বলেছি, তারপরও আপনি এভাবে গায়ে পড়ে আমার সঙ্গে কথা বলছেন কেন? সুন্দরী মেয়ে মানুষ দেখলেই বলছি কথা বলতে ইচ্ছে করে। আজ্ঞে না ম্যাডাম, আমার চরিত্র সেরকম নয়। আপনি তো ইচ্ছে করে আমার ঘড়ির সঙ্গে আপনার ওড়নাটা পেঁচিয়ে দিয়েছেন আমার সঙ্গে কথা বলার জন্য, কিন্তু আমার যেরকম কোনো ইচ্ছা নেই আপনার সঙ্গে কথা বলার। তাহলে এখন তো আমি আপনার ঘড়ি আমার ওড়না থেকে ছাড়িয়ে দিয়েছি, এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? এখনো এখান থেকে চলে যাচ্ছেন না কেন? নাকি আপনার চেহারাটা আমাকে দেখাতে চাইছেন? দেখুন, এত সুন্দর চেহারা আমাকে দেখিয়ে কোনো লাভ হবে না, কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আপনি অন্য চরকায় তেল দেন। আপনাদের মেয়ে মানুষদের সমস্যা কি আমি সেটাই বুঝতে পারি না। ছোট্ট একটা ইস্যু পেলেই হলো আপনারা সেটাকে নিয়ে খুব বেশি মাতামাতি করে ফেলেন। আমি কি আপনাকে এখনো পর্যন্ত বলেছি যে আপনাকে আমি বিয়ে করতে চাই? আপনাকে আমার পছন্দ হয়েছে, আপনি তো নিজের থেকে এসব কথা বলছেন। তাছাড়া আপনি কি নিজেকে বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় মনে করেন নাকি, যে আপনার পিছনে ছেলেরা লাইন পেতে পড়ে থাকবে? হ্যাঁ, আমি নিজেকে বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায়ের চেয়েও বেশি সুন্দরী মনে করি, কারণ আমি সব দিক থেকেই পারফেক্ট। এই শুনুন, আপনার সঙ্গে ফালতু পেঁচাল করার কোনো সময়ই আমার কাছে নেই। আমি এক্ষুনি বাসায় ফিরতে হবে। এই বলে নদী সেখান থেকে চলে গেল। আর এদিকে সাগর দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগে গজগজ করতে লাগলো, এই কেমন মেয়ে মানুষ বাবা, নিজে ইচ্ছে করে আমার ঘড়ির সঙ্গে ওনা পেঁচালো, তারপর আবার এতগুলো কথা শুনিয়ে চলে গেল। যাই হোক, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করার সময় সাগরের হাতে নেই, তাই সে চুপচাপ সেখান থেকে বের হয়ে চলে গেল। আসলে আজ তার বড় ভাইয়ের জন্য পাত্রী দেখতে যেতে হবে, তাই সে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে এসেছিল। আর দোকান থেকে বের হওয়ার সময়ই এই ঘটনা ঘটে। তো বিয়র, চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে ফিরে আসা যাক। সাগর মিষ্টি নিয়ে বাসায় চলে আসলো, তারপর ফ্যামিলির সবাইকে নিয়ে তার হবু ভাবির বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সাগর গাড়ি ড্রাইভ করছে আর তার ভাইয়া তার পাশে বসে আছে, পিছনে তার বাবা মা আর ছোট বোন। কি ব্যাপার ভাইয়া, তোকে এরকম বিষণ্ণ দেখাচ্ছে কেন? তোর বিয়ের সম্বন্ধ ঠিক করতে যাচ্ছি। বিয়ে হলে তো মানুষ অনেক আনন্দ উল্লাস করে, কিন্তু তোর মন খারাপ কেন? দেখ সাগর, একদম আর কি মানিস না। তুই তো আমার ব্যাপারে সবকিছুই জানিস। আমি যে এখানে বিয়েটাই করতে চাই না, সেখানে আমাকে জোর করে পাত্রী দেখতে নিয়ে যাচ্ছিস। আমি বুঝতে পারি না বাবা মার কি হয়েছে। আমি তাদেরকে খুলে বলার পরও তারা এটা মেনে নিল না। দেখ ভাইয়া, বাবা মা কখনো খারাপ কিছু চায় না। বাবা মা সবসময় চায় সন্তানের ভালো কিছু হোক। তাছাড়া বাবা মা তো বলেছে যে মেয়েটার সঙ্গে তোর বিয়ে ঠিক করেছে, সেই মেয়েটার সব দিক থেকেই পারফেক্ট, পড়াশোনার, চেহারা আর সব দিক থেকেও। তাহলে তোর এই মেয়েটাকে বিয়ে করতে সমস্যা কোথায়? আরে ভাই, তুই তো জীবনে প্রেম করিসনি, তাহলে প্রেমের মর্যাদা বুঝবি কি করে? আমি মেয়েটাকে ভালোবাসি আর ওই মেয়েটাকে বিয়ে করব বলেই কথা দিয়েছি। এখন আমি ওই মেয়েটাকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করব কি করে? তুই নিজেই বল। যাই হোক ভাইয়া, তারপর আমি তোকে একটা কথাই বলবো, বাবা মা যখন এই মেয়েটার সঙ্গে তোর বিয়ে ঠিক করছে, তুই এই মেয়েটাকে বিয়ে কর। আমি পারবো না,
এটা আমার দ্বারাই কোনোভাবেই সম্ভব নয়। আমি ওই বাড়িতে গিয়ে সরাসরি সবার সামনে বলেই দিব আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি। আমি এই মেয়েটাকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না। ভাইয়া তোকে আমি রিকোয়েস্ট করে বলছি, তুই এরকম কিছুই করিস না। তুই তো খুব ভালো করেই জানিস বাবা প্রচণ্ড রাগী মানুষ। বাবা যদি একবার রেগে যায় তাহলে খুব খারাপ কিছু হয়ে যাবে। তুই এরকমটা কখনোই করিস না। কিন্তু মনে একজনের ভালোবাসা রেখে অন্য একজনের সঙ্গে সংসার করা আমার পক্ষে সম্ভব নয়। প্লিজ ভাই, তুই কিছু একটা ব্যবস্থা কর। এখানে আমি কি করতে পারি? তুই অযথাই আমাকে ঝামেলায় ফেলিস না। আমি আমার মতো ভালো আছি। এরপর সাগর আর কোনো কথা না বলে চুপচাপ গাড়ি চালাতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই তাদের গন্তব্য স্থলে এসে পৌঁছে গেল। তারপর সবাই মিলে গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে চলে আসলো। একজন মধ্যবয়স্ক লোক ড্রয়িং রুমে বসে তাদের সঙ্গে গল্প করছে। তখনই সাগরের আব্বু ওই মধ্যবয়স্ক লোককে উদ্দেশ্য করে বলল, তা ভাই সাহেব, অনেকক্ষণ তো হলো আমরা এখানে এসেছি, এবার আপনার মেয়েকে ডেকে আনুন। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি আমার মেয়েকে ডেকে নিয়ে আসছি। এই বলে নদীর আব্বু সেখান থেকে উঠে সোজা নদীর রুমে চলে আসলো। নদী তখনও রেডি হচ্ছে। এটা দেখে নদীর আব্বু বলতে লাগলো, কি ব্যাপার মা, তুমি এখনো রেডি হওনি? পাত্রপক্ষ তো অনেকক্ষণ হলো চলে এসেছে, তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসো। এই তো আব্বু আসছি। অতঃপর নদীর আব্বু সেখান থেকে বের হয়ে ড্রয়িং রুমে চলে আসলো। তার ঠিক 5 মিনিট পর নদী সিঁড়ি দিয়ে নামছিল। আর তখনই হঠাৎ নদী আর সাগরের চোকাচুকি হয়ে গেল। সাগর তো একদম অবাক, এই মেয়েটা এখানে কি করছে। কিন্তু যাই হোক, সকালের ঘটে যাওয়া ঘটনাটা কোনোভাবেই এখানে তোলা যাবে না, তাহলে বিয়েটাই ভেঙে যাবে। সাগর কোনো কথা না বলে চুপচাপ মাথা নিচু করে বসে মোবাইল টিপছে। আর তখনই নদী এসে সবার সামনে বসলো। দেখা দেখির পর বসে আসলে নদীর আব্বু নিলয়কে উদ্দেশ্য করে বলল, দেখো বাবা, তোমাদের যদি আলাদা কথা বলার ইচ্ছা থাকে তাহলে তোমরা আলাদা কথা বলতে পারো। আর আমি আমার মেয়ের ব্যাপারে কনফিডেন্টলি বলতে পারি আমার মেয়ে কখনোই আমার সিদ্ধান্তের বাইরে যাবে না। কারণ মেয়েটাকে তো ছোটবেলা থেকে আমি আমার হাতে বড় করেছি, তাই আমার মেয়ের ব্যাপারে আমি যথেষ্ট কনফিডেন্সিয়াল। হ্যাঁ ভাই সাহেব, আপনি একদম ঠিক কথা বলেছেন। ওদের আলাদা কথা বলার কোনো প্রয়োজন নেই। আমার ছেলেরা আমার কথার একদম বাধ্য। আমি ওদেরকে যা বলবো ওরা তাই করবে। ওরা কখনোই আমার কথার বিরুদ্ধে গিয়ে কিছু করবে না। তাহলে তো আর কোনো সমস্যাই রইল না। কি ভাই সাহেব, এবার আমরা বিয়ের দিন তারিখ ফাইনাল করতে পারি? হ্যাঁ অবশ্যই, কেন নয়। তাছাড়া আমার ছেলের তো আমেরিকার ভিসা হয়ে গেছে, সে তো কয়েকদিনের মধ্যেই চাকরির জন্য আমেরিকা চলে যাবে। তাই আমি চাইছি বিষয়টা তাড়াতাড়ি হয়ে যাক, তারপর না হয় সে তার বউকে নিয়ে তারপরে দেশের বাইরে চলে যাক। হ্যাঁ ভাই সাহেব, এটা আপনি একদম ঠিক কথাই বলেছেন। তাহলে বিয়ের কাজ তাড়াতাড়ি সেরে ফেলা যাক। তো আমি বলছিলাম আগামী সপ্তাহে ডেট ফেললে কেমন হয়? হ্যাঁ, এটা একদম আপনি ঠিক কথা বলেছেন। তাহলে আগামী সপ্তাহে বিয়ের তারিখ ফাইনাল করা হলো। আর এর মধ্যে আমরা সব কিছুর ব্যবস্থা করে ফেলতে পারবো। তবে ভাই সাহেব, আপনাকে একটা রিকোয়েস্ট আছে। আপনি কিন্তু নিজের পয়সা খরচ করে কিছু করতে যাবেন না। দেখুন, আল্লাহ পাক রাব্বুল আলামিন টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু আমাকে মোটামুটি দিয়েছে, যেটা দিয়ে আমি চলে যেতে পারবো। তাছাড়া আমি চাই বিয়ের সমস্ত খরচাপাতি আমি আমার পকেট থেকে করি, আপনার পকেট থেকে যেন দুয়ানা খরচ না হয়। আরে বেয়াই মশাই, এটা আপনি কি কথা বলছেন? নদী আমার একমাত্র মেয়ে, তার বিয়েতে আমি কেন খরচ করব না? এটা হয় নাকি? তার মা মরা মেয়েটাকে ছোটবেলা থেকে আমি অনেক কষ্টে লালন পালন করে মানুষ করেছি, তাই আমি চাই আমার মেয়েটাকে সাধ্যমতো সাজিয়ে দিতে। দেখুন, আপনাকে তো আমি আগেই বললাম, আমি চাই না আমার পুত্রবধূ আপনার বাড়ি থেকে একটা সুতা পর্যন্ত নিয়ে যাক। কারণ আল্লাহ পাক আমাকে অনেক দিয়েছেন, আমি আমার পুত্রবধূকে সাজিয়ে গুছিয়ে নিতে পারবো। তাছাড়া আপনার একলা জীবন কাটাবে কি করে, আপনি সেই ব্যাপারে একটু চিন্তা ভাবনা করুন। আমার পুত্রবধূকে নিয়ে আপনার আর কোনো চিন্তা করতে হবে না। তারপর তাদের মধ্যে বেশ কিছুক্ষণ গল্প গুজব চলতে লাগলো। গল্প গুজব শেষ হলে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। সবাই মিলে একসঙ্গে ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল। তখনই হঠাৎ সাগরের গলায় মাছের কাঁটা আটকে গেল।
আর তখনই নদীর আপু সাগরকে বলতে লাগলো, বাবা তুমি একটা কাজ করো, ওইদিকে বেসিন আছে, ওখানে গিয়ে তুমি তোমার গলার কাঁটাটা বের করার চেষ্টা করো। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে, আমি দেখছি। এই বলে সাগর খাবার টেবিলে উঠে বিছানার কাছে চলে আসলো আর কুলি করতে লাগলো গলার কাঁটা বের করার জন্য। তখনই নদী সেখানে এসে দাঁড়ালো। সাগরের কানের কাছে মুখ নিয়ে বলতে লাগলো, এই ছেলে, তুমি এখানে কি করতে এসেছো? সেম প্রশ্নটা যদি আমি আপনাকে করি তাহলে কি উত্তর দেবেন? আমি না হয় আমার ভাইয়ের বিয়ের সম্বন্ধে করতে এসেছি, কিন্তু আপনি? তোমার সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। আমার বাড়িতে এসে তুমি আমাকে প্রশ্ন করছো বাড়িতে আমি কি করছি। এটা আমার বাড়ি, বুঝতে পেরেছো? সেটা তো আমিই দেখতে পাচ্ছি, আর আপনিও তো দেখতে পাচ্ছেন। আপনার যে ছেলেটার সঙ্গে বিয়ে হচ্ছে আমি তার একমাত্র আদরের ছোট ভাই। তো আমাকে এসব প্রশ্ন করা থেকে বিরত থাকলে সবচাইতে বেশি খুশি হব। আর হ্যাঁ, একটা কথা আপনাকে বলে দেই, আমাদের বাড়ির পুত্রবধূ হতে যাচ্ছেন, ভালো কথা। নিজের এসব ডেমাক কমিয়ে ফেলুন, কারণ এরকম অহংকারী মানুষদের আমরা খুব একটা পছন্দ করি না। আমরা চাই আমাদের বাড়িতে যে থাকবে সে আমাদের মতোই সহজ সরল আর সাধারণ কেউ হোক। কিন্তু আমি মোটেও সেরকম নই। আমি আমার মতোই। আমি কাউকে এতটাও প্রশ্রয় দিতে চাই না যে কেউ একজন মানুষ আমার মাথায় চড়ে বসুক। শুনুন, আপনি না বড্ড অহংকারী। আমার মনে হয় আপনি আমাদের বাড়িতে গিয়ে খুব বেশি দিন টিকতে পারবেন না, কারণ আমাদের বাড়িতে আবার অহংকারী মানুষদের খুব একটা পছন্দ করা হয় না। সেটা তো আপনি জানতেনই। সকালে যখন আপনার সঙ্গে দেখা হলো, কথা হলো, আপনি তো তখন এটা বুঝতে পেরেছিলেন। তাহলে এতক্ষণ যখন নিচে কথাবার্তা চলো তখন আপনি কিছু বললেন না কেন? আপনার কি মাথা খারাপ নাকি যে আমি এখানে কিছু বলতে যাব? কারণ আমি আমার ফ্যামিলির সবাই আমার আব্বুকে খুব ভয় পাই। আব্বুর কথা বলার উপরে কারোর কথা বলার কোনো সাহস নেই। তাই আমাদের আব্বু যেখানে কথা বলে আমরা সবাই সেখানে চুপচাপ থাকি, নীরব দর্শকের মতো সবাই সব শোনায় আমাদের কাজ। তাই তাহলে তো আমারও বলতে হয় যে আমি আমার বাবার একমাত্র বাধ্য মেয়ে। আমার বাবা ঠিক করেছিল তার পছন্দ মতো আমাকে বিয়ে দিবে, তাই বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করছি। এখানে তো আমার আপত্তি রেখে কোনো লাভ নেই। তাছাড়া আমার মা মারা যাওয়ার পর আমার বাবার আমার কথা চিন্তা করে সংসার করেনি, তাই বাবার কথা ফেলে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। যদি বাবার কথা এতই মেনে চলেন তাহলে বাবার কথা রক্ষার জন্য আমার মনে হয় আপনার নিজেকে একটু পরিবর্তন করা উচিত। আমি এখন আসি। এখানে আপনার সঙ্গে দাঁড়িয়ে এতক্ষণ কথা বলছি, এটা আবার আমাদের বাড়ির কেউ দেখে ফেললে সমস্যা হতে পারে। সবাই ভাববে বিয়ের আগে আমি বিয়ে ভাঙানি করছি। এই বলে নদীকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সাগর সেখান থেকে চলে গেল। এরপর চলে গেল দুদিন। সেদিন দুপুরবেলা সাগরের আব্বু সাগরকে নিজের রুমে ডেকে নিলেন আর বললেন, সাগর, তুমি তোমার ভার্সিটি থেকে কিছুদিনের ছুটি নিয়ে নাও। তুমি তো জানো তোমার ভাইয়ের বিয়ের সম্বন্ধ ঠিক হয়েছে। এই সপ্তাহে তোমার ভাইয়ের বিয়ে, তাই বাড়িতে অনেক কাজকর্ম আছে যেগুলোর দেখাশোনা তোমাকেই করতে হবে। আচ্ছা আব্বু, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি সব কিছু সামলে নিতে পারবো, তোমার চিন্তার কোনো কারণ নেই। তাছাড়া আমার বন্ধু বান্ধবরা তো আছে, ওদেরকে নিয়ে আমি সবকিছু ঠিক সামলে নেব। হ্যাঁ, সেটা ঠিক আছে। আরেকটা কথা, তুমি কিন্তু তোমার সব বন্ধু বান্ধবকে আমার পক্ষ থেকে দাওয়াত দিয়ে দিবে। হাজার হোক আমার বড় ছেলের বিয়ে বলে কথা, আমি চাই বিয়েতে সবাই আনন্দ করুক। হ্যাঁ আব্বু, এটা তুমি একদম ঠিক কথাই বলেছ। আমরা সবাই ভাইয়ের বিয়েতে অনেক আনন্দ করব। ভাইয়া, আমি না একটা অঙ্ক সলভ করতে পারছি না। দিদি আমাকে একটু এটা করে দেবে? আচ্ছা ঠিক আছে, আমি করে দেব। তুই তোর রুমে যা, আমি একটু পরেই আসছি। আচ্ছা ঠিক আছে, তুই কিন্তু তাড়াতাড়ি আসবি, আমি তোর জন্য অপেক্ষা করছি। তারপর সাগর তার বাবার সঙ্গে আরো বেশ কিছুক্ষণ কথা বলে তিশার রুমে চলে আসলো। সাগর তিশার রুমে চলে আসা মাত্রই তিশার সঙ্গে সঙ্গে তার রুমের দরজাটা বন্ধ করে দিলে এটা দেখে সাগর অনেকটাই চমকে গিয়ে বলতে লাগলো, কি ব্যাপার তিশা, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই রুমের দরজা কেন বন্ধ করলি? কোনো সমস্যা আছে নাকি? কোনো সমস্যা নেই, তবে ভাইয়া তোকে একটা কথা জিজ্ঞেস করার আছে।
সেদিন যখন আমরা সবাই খাবার খাচ্ছিলাম তোর গলায় মাছের কাঁটা আটকে গেল, আর তখন তুই বেসিনে গিয়েছিলি কুলি করার জন্য। তখন দেখলাম আমাদের হবু ভাবি তোর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললো। কি ব্যাপারে কথা বললো রে? কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? না, আবার কেন জানি মনে হয় তুই ভাবিকে আগে থেকেই চিনিস সেই রকমই। তাদের কথাবার্তা দেখে বোঝা যাচ্ছিল। অন্য কেউ সেটা খেয়াল না করলেও আমি খেয়াল করেছিলাম। এবার তুই আমাকে সত্যটা বল। দেখ, তুই আমার একমাত্র আদরের ছোট বোন, তোর সঙ্গে মিথ্যা কথা বলার মতো কোনো প্রশ্নই ওঠে না। আসলে যেদিন আমরা ভাবিদের বাড়িতে গিয়েছিলাম বিয়ের সম্বন্ধ ঠিক করার জন্য, সেদিন সকালবেলা আমি মিষ্টি কিনতে গিয়েছিলাম, এটা তো তুই জানিস। আর সেখানেই ভাবির সঙ্গে দেখা হয়েছিল, আর ছোট্ট একটা ঝামেলা নিয়ে একটু কথা কাটাকাটিও হয়েছিল, তাই আর কি, এর বেশি কিছুই না। কিন্তু ভাইয়া, আমি একটা ব্যাপার লক্ষ্য করছি। বড় ভাইয়া কিন্তু এই বিয়েতে একদম রাজি নয়। সে কনস্ট্যান্টলি তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলে যাচ্ছে। আমার মনে হয় তার মনে মনে কিছু একটা চলছে। আমার কিন্তু বিষয়টা ঠিক সুবিধার লাগছে না। তুই একদম কোনো চিন্তা করিস না ভাইয়া, উল্টাপাল্টা কোনো কাজই করবে না, কারণ আমরা সবাই তো বাবাকে চিনি। বাবা প্রচণ্ড রাগী মানুষ। ভাইয়া যদি এমন কিছু করে তাহলে কিন্তু এটা বাবা সহ্য করবে না। তাছাড়া ভাইয়া বাবাকে ভয় পায় না এমনটা কিন্তু নয়। কিন্তু তুই তো জানিস ভাইয়া একটা মেয়েকে পছন্দ করে। এই মেয়েটার সঙ্গে ভাইয়ার প্রায় 4 বছরের রিলেশন, কিন্তু বাবা মেনে না নয়। বাবা এটা বিয়ের সম্বন্ধ ঠিক করেছে। এখন কি হবে এটা তো ভেবে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তুই এই ব্যাপারে চিন্তা করিস না, আমি ভাইয়ার সঙ্গে কথা বলবো, আরো একবার ভাইয়াকে বুঝিয়ে বলবো। দেখিস ভাইয়া এরকম কিছুই করবে না, ভাইয়া বিষয়টা বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তারপরও আমার খুব ভয় লাগছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভাইয়া উল্টাপাল্টা কিছুই করবে না, তুই নিশ্চিন্তে থাক। এই বলে সাগর তিশার সঙ্গে কথা বলে শেষ করে তিশার রুম থেকে বের হয়ে চলে আসলো। এরপর সেদিন বিকেলবেলা নিলয় ছাদে বসে তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল। তখনই সাগর সেখানে এসে উপস্থিত হয়। সাগরকে দেখে নিলয় ফোনটা কেটে দিল, আর তখন সাগর একটা চেয়ার টেনে নিলয়ের সামনাসামনি বসলো আর বলতে লাগলো, দেখ ভাইয়া, আমার মনে হয় তুই যেটা করছিস সেটা একদমই ঠিক করছিস না। তুই তো আব্বুকে খুব ভালো করে চিনিস, এটা কিন্তু আব্বু একদম বরদাস্ত করবে না। আব্বু যদি বরখাস্ত করতে না পারে তাহলে আমার কি করার আছে? যেখানে আব্বু আমার কথা চিন্তাই করবে না, সেখানে আমি কেন আব্বুর কথা চিন্তা করব? আমি তো আব্বুকে বলেইছিলাম যে আমি অদিতিকে ভালোবাসি। অদিতি ছাড়া অন্য কাউকে বিয়ে করার আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু আব্বু তো আমার কথা মানলই না, উল্টে আমাকে অন্য মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার চিন্তা করেছে। দেখ, বিয়ের সম্বন্ধ ঠিক করার আগে তোর আব্বুকে আরো ভালো করে বুঝিয়ে বলা দরকার ছিল, কিন্তু এখন যখন সবকিছু ঠিক হয়ে গেছে তাই আমি তোকে রিকোয়েস্ট করে বলছি তুই এরকম করিস না। ভাইয়া প্লিজ, তোকে রিকোয়েস্ট করে বলছি, তুই অদিতির সঙ্গে কথা বলা বন্ধ করে দে। এটা কোনোভাবেই সম্ভব নয়। আমাদের দুজনের এতদিনের সম্পর্ক দুজন দুজনকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। তার মানে তুই আমরা যাই বলি না কেন সেই কথা কোনোভাবেই শুনবি না? তুই যেটা ঠিক করেছিস সেটাই করবি, কিন্তু আব্বু যদি জানতে পারে তাহলে কি হবে সেটা তুই ভেবে দেখ। আরে ভাই, আমাকে এত জ্ঞান দিস না, এত জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই। আব্বু জানতে পারলে কি করবে? আমাকে বাড়ি থেকে বের করে দিবে। তাহলে তাই করুক। তাছাড়া এমনিতেও তো আমি আর ওই বাড়িতে বেশি দিন থাকবো না, কারণ আমার আমেরিকার ভিসা হয়ে গেছে। আমি কিছুদিনের মধ্যেই আমেরিকায় চলে যাব। তাহলে আর এত চিন্তা কিসের আমার? সাগর তখন বুঝতে পারলো নিলয়ের সঙ্গে কথা বলতে তার কোনো লাভ হবে না, তাই সে নিলয়ের কাছ থেকে নিচে চলে আসলো। তখনই তিশা তার পথ আগলে দাঁড়ালো আর বলতে লাগলো, কি রে ভাইয়া, তোকে বলছিলাম না বড় ভাই মনে মনে কিছু একটা ভাবছে? বড় ভাইয়াকে এটা থেকে আটকানো উচিত। আব্বু এগুলো একদম বরখাস্ত করবে না। আব্বু কিন্তু এগুলো শুনতে পেলে প্রচন্ড রেগে যাবে। চিন্তা করিস না, আমি আম্মুর সঙ্গে কথা বলে দেখি কিছু করা যায় কিনা। তারপর তিশার পাশ কাটিয়ে নিজের রুমে চলে আসে আর মনে মনে ভাবতে তাকে কিছু একটা করতে হবে।
ভাইয়াকে যেভাবে হোক আটকাতে হবে, কিন্তু কিভাবে কি করা যায় এটাই ভেবে পাচ্ছে না। সাগর এরপর চলে গেল। আরো 2 দিন ইতিমধ্যে বিয়ের কেনাকাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। শুধু বিয়ের বেনারসি আর শেরওয়ানিটাই কিনা বাকি আছে। তাই সাগরের আব্বু সাগর আর নিলয়কে এক রুমে ডেকে নিল আর বলতে লাগলো, দেখো, বিয়ের সমস্ত কেনাকাটা তো হয়ে গেল, শুধু বেনারসি আর শেরওয়ানি কেনাটাই বাকি আছে। তাছাড়া আমি নদীকে ফোন দিয়ে বলে দিয়েছি নদী শপিং মলে চলে আসবে, তোমরা 2 ভাই চলে যাও। নদীকে নিয়ে দেখে শুনে নদীর মতো শেরওয়ানি কিনে দিও। আর জুয়েলারির দোকানে বলা আছে, ওখান থেকে নদীর পছন্দ মতো সব গয়না কিনে দিবে। ও যা যা কিনতে চায় সব কিছু কিনে দিবে। এই নাও আমার ক্রেডিট কার্ড, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি সব কিনে দেব। আব্বু, আমিও যাবো ভাইদের সঙ্গে, আমারও কিছু কেনাকাটা লাগবে। তাহলে এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? এখনো যাচ্ছিস না কেন? আমি তো বললাম বিয়েতে সবার পছন্দ মতোই সব কিছু কিনে দেওয়া হবে, তাহলে তুই এখানে বসে আসিস কেন? তাড়াতাড়ি রেডি হয়ে চলে যা। ঠিক আছে আব্বু, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর সো গ্রেট আব্বু। আচ্ছা ঠিক আছে, এখন আর আমাকে পাম দিতে হবে না, তাড়াতাড়ি চলে যা, তা না হলে আবার দেরি হয়ে যাবে। ওইদিকে নদী এসে বসে থাকবে। অতঃপর কেউ আর কোনো কথা না বলে চুপচাপ নিজেদের রুমে চলে গেল আর তৈরি হয়ে নিল। তারপর সবাই মিলে শপিং মলের উদ্দেশ্যে রওনা দিল। সাগর গাড়ি ড্রাইভ করছে আর তিশা দুজনে পিছনে বসে আছে। আর সাগর নিলয়কে উদ্দেশ্য করে বলল, তাহলে ভাইয়া, এবার তো তুই সব চিন্তা ভাবনা বাদ দিয়ে দিয়েছিস, তাই না? হ্যাঁ, এখন তো আমার করা ছাড়া কোনো উপায়ই নেই। যখন তোর কেউ আমার আদিতিকে মেনে নিবে না, তাহলে কেন আমি ওই আদিতিকে বিয়ে করে ওর জীবনটা নষ্ট করতে যাব? যাই হোক, তোদের বাড়িতে ভালোই, তোরা যখন চাস না আমি অদিতিকে বিয়ে করি, তাহলে আমি অদিতিকেই বিয়ে করব না। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে, তুই একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। তুই তো জানিস আব্বুর ব্যাপারে, আব্বু যখন মেনে নিবে না তখনই সম্পর্কটার কোনো প্রয়োজন নেই। তাছাড়া যার সঙ্গে তোর বিয়ে হচ্ছে সে তো আর কোনো দিক থেকেই কম নয়, সব দিক থেকেই পারফেক্ট। তাই আমার মনে হয় আব্বুর সিদ্ধান্তই মেনে নেওয়া দরকার, তাই সবচেয়ে ভালো। হ্যাঁ ভাইয়া, তুই একদম ঠিক কথাই বলেছিস। অদিতির চাইতে নদী আপু কিন্তু কোনো দিক থেকেই কম নয়। তাই আমার মনে হয় তুই এখন যে সিদ্ধান্তটা নিয়েছিস এটাই সবচেয়ে ভালো। কারণ বাবা মা কখনোই সন্তানের খারাপ কিছু চায় না। বাবা মা যা করে সন্তানের ভালোর জন্যই করে। এরপর সবাই শপিং মলে চলে আসলো। সারা শপিং মল ঘুরে ঘুরে সবার পছন্দ মতোই সবকিছু কিনে নেওয়া হলো। কিন্তু সাগরের মনে একটা বিষয় খুবই চিন্তা লাগছে। নিলয় কি সত্যি সত্যি এই বিয়েটা মেনে নিয়েছে, নাকি শুধুমাত্র এটা লোক দেখানো করছে? তার মনে মনে অন্য কোনো প্ল্যান ঘুরছে, এটা সাগর বুঝতে পারছে না। খাবার খাওয়ার জন্য খাওয়া দাওয়া শেষ হলে নিলয় বলল, সাগর, তুই একটা কাজ কর, তুই নদীকে তাদের বাসায় পৌঁছে দিয়ে আয়। আমার একটা কাজ আছে, আমাকে এক্ষুনি একবার অফিসে যেতে হবে। আরে এটা তুই কি বলছিস বউ? তোর বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব তোর, তাহলে আমি কেন যাব? তুই তোর বউকে তোর শ্বশুরবাড়িতে পৌঁছে দিয়ে আয়, আমি যেতে পারবো না। আরে ভাই, আমার এভাবে কেন কথা বলছিস? নদী তোর ভাবি হয়, তাড়াতাড়ি। আমি তো বললাম আমার অফিসে একটা কাজ আছে, এক্ষুনি একবার আমাকে একটু অফিসে যেতে হবে, তাই আমি যেতে পারবো না। প্লিজ ভাই, আমার না করিস না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুই ভাবিকে একটু বাসায় দিয়ে আয়। বড় ভাইয়া তো বললো তার একটা কাজ আছে, সে কাজটা সেরে তারপর না হয় বাসায় আসুক। হ্যাঁ সাগর, তাই তো, তুমি আমাকে বাসায় পৌঁছে দিয়ে আসো। তোমার ভাইয়ের যখন কাজ আছে তখন তোমার ভাই আর তোমার কোনো প্রয়োজন নেই। তাছাড়া বিয়ের পরে তো আমার সব কাজ তোমার ভাইকেই করে দিতে হবে। এখন না হয় তুমি একটু করো, তাতে সমস্যা কি? সাগর তখন কোনো উপায়ন্তর না পেয়ে নদীকে তার বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নিল আর গাড়িতে উঠে বসলো। নদী চুপচাপ বসে আছে আর এদিকে সাগর গাড়ি চালাচ্ছে। তখনই হঠাৎ সাগর বলে উঠল, দেখো, এখন তো তুমি আমার ভাবি হতে চলেছো, তাই আমি তোমাকে কোনো প্রশ্ন করতেই পারি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। অবশ্যই তোমার লিমিটের মধ্যে প্রশ্ন করবে, তাহলে আমি উত্তর দেবার চেষ্টা করব। কিন্তু তুমি কখনোই তোমার লিমিটের বাইরে গিয়ে আমাকে কোনো প্রশ্ন করবে না যেটার উত্তর আমি তোমাকে দিতে পারবো না। অবশ্যই, আমি কেন আমার লিমিটের বাইরে গিয়ে তোমাকে কোনো প্রশ্ন করব? আমি আমার লিমিটের মধ্যেই তোমাকে প্রশ্ন করব। আচ্ছা, তুমি আমায় ছোট্ট করে একটা কথা বলো,
তুমি কি কখনো কাউকে ভালোবেসেছো? ভালোবাসা আর আমি, প্রেম ভালোবাসা কখনোই আমার জীবনে সেভাবে আসেনি। আর প্রেম করার মতো সময়টাও আমি পাইনি। যতদিন পড়াশোনা করেছি ততদিন শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত থেকেছি। আর এখন তো জানো, ছোট একটা চাকরি করছি, অফিসে প্রচুর কাজের চাপ, তাই প্রেম করার মতো সময় তো আমার কখনোই হয়ে ওঠেনি। ও আচ্ছা, তাহলে তো ভালোই। তাহলে তো বলাই চলে যে আমার ভাইয়া বিয়ের পর একটা ইনটেক জিনিস পাবে। মানে তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বলবে কি? না মানে আসলে আমি তোমাকে এটাই বলতে চাইলাম আর এটাই বোঝাতে চাইলাম যে দেখো, এই যুগের মেয়েরা প্রেম করলেই ফিজিক্যাল রিলেশন, তাই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। ছেলেরা এরকম মেয়েদেরকে ফোর্স করতে থাকে যে ফিজিক্যাল রিলেশন না করলে ওদের সঙ্গে আর ছেলেরা রিলেশন কন্টিনিউ করবে না। তখন মেয়েরা বাধ্য হয়ে ফিজিক্যাল রিলেশন করে। আর তুমি যখন কখনো প্রেমই করনি, তাহলে তো এসব নিয়ে চিন্তা নেই। হ্যাঁ, সেটা তুমি একদম ঠিক কথাই বলেছো। এই যুগে প্রেম করতে হলে ফিজিক্যাল রিলেশনটাই সবার আগে, কারণ এই যুগের ছেলেরা তো আবার মেয়েদের শরীর ছাড়া কিছু বোঝে না। হ্যাঁ সেটাই, কিন্তু আমি এটাই বুঝতে পারি না ছেলেরা মেয়েদের শরীরে কি পায়। তাছাড়া যে মেয়েটার প্রতি তারা আসক্ত, সেই মেয়েটাকে বিয়ে করে নিলেই তো পারে, কিন্তু বিয়ের আগে এসব করে কেন মেয়েটাকে কলঙ্কিত করে? এখানে শুধু ছেলেদের দোষ দিলে ভুল হবে, কারণ এতে মেয়েদেরও দোষ আছে। একটা মেয়ে যদি ছেলেকে ক্রস হয় না রে, তাহলে ছেলেটা কখনোই মেয়েটার এত কাছে আসতে পারে না। আচ্ছা বাদ দাও সেসব কথা। এই যে আমরা তোমার বাসার সামনে চলে এসেছি, এখন তুমি বাসায় যাও, আমিও আমার বাসায় চলে যাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু এইভাবে বাসার সামনে এসে চলে যাওয়াটা ঠিক হলো না। অন্তত এক কাপ চা খেয়ে যেতে পারতে। না সেটা আর প্রয়োজন নেই। কিছুদিন পর তো এমনিতেই কয়দিন পর পর তোমাদের বাড়িতে আসতে হবে, তখন তো চা বিস্কিট সবই খেতে হবে। তাহলে এখন আর কেন খরচা করাবো? ভালো থেকো, আসি তাহলে, আল্লাহ হাফেজ। এই বলে সাগর নদীকে নামিয়ে দিয়ে তারপর বাসায় চলে আসলো। এরপর কেটে গেল আরো 2 দিন। ইতিমধ্যে গায়ে হলুদ আর মেহেদি পর্ব শেষ হয়ে গেছে। আজ বিয়ের দিন। বাড়িতে সবাই অনেক আনন্দ করছে, সবাই যার যার মতো করে সাজুগুজু করছে। এদিকে ঝামেলাটা বেঁধে গেল বরযাত্রী নিয়ে বের হওয়ার সময়। তিশা এসে তার বাবাকে জানালো, বাবা, ভাইয়া কোথায়? ভাইয়াকে কোথাও খুঁজে পাচ্ছি না। সেই অনেকক্ষণ হলো শেরওয়ানিটা ভাইয়ের এই রুমে রেখে এসেছি, কিন্তু ভাইয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। শেরওয়ানিটা বিছানার উপরই পড়ে আছে। কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে তো? এইসব পাগলের মতো কথা বলছিস কেন? হয়তো বাসায় কোথাও আছে, তাড়াতাড়ি খুঁজে দেখ। আব্বু, আমার মাথা একদম ঠিক আছে। আমি সারা বাড়িতে খুঁজে দেখছি, ছাদেও দেখেছি, বাগানেও দেখেছি, কিন্তু কোথাও ভাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাইয়ার নাম্বারে অনেকবার কল দিয়েছি, কিন্তু ফোন সুইচ অফ বলছে। আমি কিছুই ভেবে পাচ্ছি না ভাইয়া কোথায় গেছে। তুমি একবার আসো না আমার সঙ্গে, দেখবে। আচ্ছা ঠিক আছে, চল আমার সঙ্গে। এই বলে সাগরের আব্বু আর তিশা সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলো, কোথাও বাদ রাখলো না, কিন্তু নিলয়কে কোথাও খুঁজে পেল না। তখনই সাগরের আব্বু সাগরকে ডাকতে লাগলো, এই সাগর, সাগর কোথায় তুই? তাড়াতাড়ি একবার এদিকে আয়। নিলয়কে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তার ফোন সুইচ অফ বলতেছে। বুঝতে পারতেছি না কি হচ্ছে। এদিকে কিছুক্ষণ পর বরযাত্রী নিয়ে রওনা দিতে হবে। এদিকে সব আয়োজন ওইদিকে সব আয়োজন কমপ্লিট হয়ে গেছে। এখন ছেলেটা কোথায় গেল কিছু বুঝতে পারছি না। এখন আবার ভাইয়া কোথায় গেল এটাই তো বুঝতে পারছি না। ঠিক আছে দাঁড়াও, আমি একটু খোঁজ নিয়ে দেখি। এই বলে সাগর নিলয় রুমে আসলো। আর তখনই বিছানার উপর থেকে শেরওয়ানিটা তুলেই দেখতে পেল তার নিচে ছোট্ট একটা চিরকুটে লেখা, সবাই আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদের কথা চিন্তা করতে পারলাম না, কারণ আমি অদিতিকে ভালোবাসি। অদিতিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তোমরা যখন আমার এই চিঠিটা পাবে, ততক্ষণে আমার আর অদিতির বিয়ে হয়ে যাবে। আমাকে সবাই ক্ষমা করে দিও। ইতি, নিলয়। চিঠিটা পড়ে সাগরের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সে এরকম কিছু একটা আগে থেকে চিন্তা করছিল, কিন্তু সে বুঝতে পারছিল না যে নিলয় সত্যি সত্যি এরকমটা করবে। তখন সে এই কাগজটা নিয়ে তার আব্বুর কাছে চলে গেল আর তার আব্বুর হাতে কাগজটা তুলে দিল। তার আব্বু কাগজটা পড়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। তিনি এখন কি করবে, কারণ জীবনে কখনো এমন পরিস্থিতিতে ওনাকে পড়তে হয়নি। উনি যেটা বলেছেন সেটাই করেছেন, কিন্তু নিজের ছেলে এভাবে কথার অবাধ্য হবে
এটা তিনি কোনোদিনও কল্পনা করতে পারেননি। যাই হোক, তিনি তখন হঠাৎ করেই সাগরকে ডেকে পাঠালেন। দেখো সাগর, যেটা হওয়ার হয়ে গেছে, এটা নিয়ে আমি আর কোনো চিন্তা করি না। কিন্তু এখন তোমাকে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যদি তুমি রাখো তাহলে বলবো। আব্বু, জীবনে কখনো এমন হয়নি যে আমি তোমার কথার অবাধ্য হয়েছি। আমি অবশ্যই তোমার কথা রাখার চেষ্টা করব। যদি এরকমটাই হয় তাহলে আমি তোমাকে একটা রিকোয়েস্ট করব, তুমি নদীকে বিয়ে করো। কারণ কি জানো, আমি খুব ভালো করেই জানি একটা মেয়ে ঠিক হওয়া বিয়ে যখন ভেঙে যায় তখন মেয়েটির মানসিক অবস্থা কেমন হয়। তাছাড়া তুমি তো খুব ভালো করেই জানো আজ নদীদের বাড়িতে কতগুলো মেহমান আছে। সবার সামনে যদি নদীকে অপমানিত হতে হয় তাহলে হয়তো নদীর মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। কিন্তু আমি চাই না এরকমটা হোক। কিন্তু আব্বু, নদী কোনোভাবেই আমাকে মেনে নিতে পারবে না, কারণ তার বিয়ে ঠিক হয়েছিল আমার বড় ভাইয়ের সঙ্গে। সে পছন্দ করেছিল আমার বড় ভাইকে, আর সেখানে সে আমাকে স্বামী হিসেবে আমার মনে হয় না কোনোদিনও মেনে নিবে। নদী মেনে নিবে কি নিবে না সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও। অন্যদিকে মেনে নিতেই হবে, এছাড়া নদীর সামনে আর কোনো পথ খোলা নেই। কারণ একটা কথা তুমি খুব ভালো করে চিন্তা করে দেখো, শুধু নদী আর নদীর বাবাই জানে যে তোমার বড় ভাইয়ের সঙ্গে নদীর বিয়ে ঠিক হয়েছিল। এছাড়া কিন্তু অন্য কেউ জানে না এটা। তাই তোমার সঙ্গে বিয়ে হলে সেটা শুধু নদী আর নদীর বাবাই জানবে। অন্য কেউ জানবে যে পাত্রের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল সেই পাত্রের সঙ্গেই বিয়ে হচ্ছে। কিন্তু আব্বু, আমার মনে হয় না এটা ঠিক হচ্ছে। কারণ ছোট ভাইয়া সবেমাত্র অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছে, এখনো পড়াশোনা শেষ হয়নি। তাছাড়া তার ইচ্ছা অনিচ্ছারও একটা ব্যাপার আছে। তোমাদের ইচ্ছা অনিচ্ছার কাছে যদি আমাকে অপমানিত হতে হয় তো আমি এটা ভেবে নিব যে আমি তোমাদের জন্ম দিয়ে খুব বিশাল বড় একটা ভুল করে ফেলেছি, যে তোমাদের ব্যাপারে ছোট্ট একটু সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার নেই। কথাটা এতটাই অসহায়ভাবে বলল যে সাগর আর না করতে পারলো না। তাই সাগর তার আব্বুকে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে। ভাইয়া, তুই যা বলছিস ভেবে বলছিস তো? আমার মনে হয় তুই হুট করে কিছু বলে ফেলেছিস। আমি তোকে রিকোয়েস্ট করে বলছি, প্লিজ একটু চিন্তা ভাবনা করে পুরোটা জীবনের ব্যাপার এটা। জীবনটা পুতুল খেলা নয় যে আজ খেললাম কাল ফেলে দিলাম। দেখো ভাইয়া, ওদিকে ভালোবাসে তাই সে বাড়ি ছেড়ে চলে গেছে, কিন্তু আমার লাইফে সেরকম নেই। তাছাড়া আমার কাছে নিজের পছন্দের চাইতে বাবার সম্মানটা অনেক বেশি, কারণ তুই খুব ভালো করে জানিস বাবাকে আমি কতটা ভালোবাসি। তাই আব্বুর সম্মানের কথা চিন্তা করাটা আমার জন্য জরুরি। ঠিক আছে, তাহলে তাই হোক। কারণ দিন শেষে আমিও তো একটা মেয়ে। আমার যদি এভাবে বিয়েটা ভেঙে যেত তাহলে আমি অনেক কষ্ট পেতাম। তাই আমি চাই না আমার সামনে অন্য একটা মেয়ে কষ্ট পাক। অতঃপর সবাই মিলে নিলয়ের জায়গায় সাগরকে বর সাজিয়ে নদীতে বাড়িতে নিয়ে যাওয়া হলো। আর তারপর কাজী সাহেবকে সবকিছু বুঝিয়ে বলে, নদীর আব্বুকে সবকিছু বুঝিয়ে বলে সাগরের সাথে নদীর কাছে গোপন রাখতে বলা হলো। নদীর আব্বুকে সবকিছু বুঝিয়ে বলে সাগরের কথাটা নদীর কাছে গোপন রাখতে বলা হলো। অতঃপর সবকিছু গোপন রেখেই সাগরের সঙ্গে নদীর বিয়েটা হয়ে গেল। আর তারপর নদীকে সাগরদের বাড়িতে নিয়ে আসা হলো। নদী বাসর ঘরে বসে অপেক্ষা করছে নিলয়ের জন্য, কিন্তু সে ভুল করেও জানতো না এখানে নিলয়ের জায়গায় সাগর আসবে। নদী বাসর ঘরে বসে অপেক্ষা করছে, তখনই তিশা সাগরকে রুমে দিয়ে গেল আর বাহির থেকে দরজাটা বন্ধ করে দিল। সাগর রুমে এসে পাগড়িটা রেখে আলমারি থেকে পাঞ্জাবি বের করে সেটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। নদী তখনও তার দিকে ফিরে তাকায়নি। সাগর শেরওয়ানিটা খুলে একটা পাঞ্জাবি পরে নদীর পাশে এসে বসলো। তখনই সেই নদীকে বলতে লাগলো, আই এম সরি নদী, সবকিছুর জন্য সরি, কিন্তু এটা করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। আমি চাইনি তোমাকে এবং তোমার বাবাকে সমাজের মানুষের সামনে অপমানিত হতে হোক। কথাটা শুনে নদী চোখ তুলে তাকালো সাগরের দিকে, আর বাসর ঘরে নিলয়ের জায়গায় সাগরকে দেখতে পেয়ে সে একদম চিৎকার করে উঠল। কি ব্যাপার সাগর, তুমি এখানে বড় ভাইয়ের বাসর ঘরে আসতে তোমার একটু লজ্জা করছে না? সরি নদী, তুমি আমাকে ভুল বুঝতেছো, সেরকম কিছুই না। তোমার আমার সঙ্গে বিয়ে হয়েছে, তুমি প্লিজ মাথাটা ঠান্ডা করো আর আমাকে বিষয়টা বুঝিয়ে বলতে দাও। তুমি আমাকে কি বুঝিয়ে বলবে, আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। কিন্তু তুমি এখানে কি করছো? এখানে তো তোমার ভাইয়ের থাকার কথা। তোমার ভাইয়া কোথায়? তোমার ভাইয়াকে এখনই ডেকে নিয়ে আসো। ভাইয়া এখানে নেই, আর ভাইয়া এখানে আসবেও না। তুই প্লিজ
তোর মাথাটা ঠান্ডা করো, আর আমি তোমাকে যেটা বলতে চাইছি সেটা বলতে দাও। মানে তুমি কি বলছো? তোমার ভাইয়া কোথায় বলো? তোমার ভাইয়া কি আমার সঙ্গে রাগ করেছে? তাহলে আমি তার রাগ ভাঙিয়ে এখানে নিয়ে আসব, বলো আমাকে। নদী ভাইয়া অন্য একটা মেয়েকে ভালোবাসতো, আর তাকে নিয়ে ভাইয়া পালিয়ে গেছে। প্লিজ তুই মাথাটা ঠান্ডা করো আর আমার কথা শোনো। মানে কি এইসব এসেছে? যদি অন্য একটা মেয়েকেই পছন্দ করি, তাহলে অন্য মেয়েকেই ভালোবাসে, তাহলে আমার সঙ্গে এই বিয়ে নাটক করলো কেন? আমি কি নিজের ইচ্ছায় তাকে বিয়ে করতে বলেছিলাম, নাকি তোমার বাবাই তো তাকে নিয়ে আমাদের বাড়িতে গেল আমার সঙ্গে বিয়ে দেবে বলে? তাছাড়া আমিও অতটা ফেলনা নই যে কেউ ইচ্ছে করলেও আমার আবেগ অনুভূতি নিয়ে সে খেলবে। নদী, আমি সেটা জানি, আর আমার ফ্যামিলির সবাই সেটা বুঝতে পেরেছে বলেই কিন্তু তোমাকে আমার সঙ্গে বিয়ে দিয়েছে। তা না হলে কিন্তু আমি ভাইয়ার জায়গায় বর্ষেতে কখনোই তোমাদের বাড়িতে যেতাম না। তাছাড়া তুমি একটাবার চিন্তা করে দেখো, তোমার ভাইয়ার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সেটা কিন্তু শুধু তুমি আর তোমার বাবা জানতে, অন্য কেউ জানতো না। তাই আমার বাবা এরকম পরিস্থিতিতে পড়ে তোমার বাবাকে সব কিছু বুঝিয়ে বলেছে, আর তোমার বাবা সেটা মেনে নিয়েছে। কিন্তু আমি এটা মানি না, কারণ আমার সঙ্গে বিশাল প্রতারণা করা হয়েছে। এটা আমি কোনোভাবেই মেনে নেব না। তাছাড়া আমি তোমার কথা কেন বিশ্বাস করব? ওকে ফাইন, ঠিক আছে, আমার কথা তোমাকে বিশ্বাস করতে হবে না। তুমি এখনই তোমার আব্বুকে ফোন দাও, তোমার আব্বু তোমাকে সবকিছু খুলে বলবে, তখন নিশ্চয়ই তুমি আমাকে আরো বিশ্বাস করতে পারবে না। তখন নদী আর এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে তার আব্বুর নাম্বারে ফোন দিল। আর তখন তার আব্বু তাকে সবকিছু খুলে বলে। সে কথাটা বিশ্বাস করলো, সেটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। জীবনে কোনোদিন প্রেম করিনি, আমার সঙ্গে কেউ প্রতারণা করবে বলে, আর এখন কিনা আমাকে বিয়ে করতে এসে প্রতারণার শিকার হতে হলো। আমি মানি না এই বিয়ে, আর জীবনে বিয়ের কোনো প্রয়োজন নেই। তুমি আমাকে ডিভোর্স দিবে এবং তুমি কোনোভাবেই আমার সঙ্গে কোনো সম্পর্ক স্থাপনের চেষ্টা করবে না। আচ্ছা ঠিক আছে, আমি খুব ভালো করে জানি ভালোবাসা কখনোই কারোর কাছ থেকে জোর করে আদায় করা যায় না। তুমি যদি কোনোদিনও মনে করো যে আমি তোমাকে বিয়ে করে ভালো করেছি, আমি তোমার জন্য উপযুক্ত, আমি তোমার পাশে দাঁড়াতে পারি, সেই যোগ্যতাটা আমার আছে, তাহলে আমি তোমার কাছে ভালোবাসার দাবি নিয়ে আসবো। কিন্তু তার আগে কখনই ভালোবাসার দাবি নিয়ে তোমার সামনে দাঁড়াবো না, আর কখনো অধিকার আদায় করতে চাইবো না। এই বলে সাগর আলমারি থেকে একটা চাদর আর একটা বালিশ বের করে বেলকনিতে গিয়ে ঘুমিয়ে পড়লো। আর এইদিকে নদী সারা রাত বিছানায় বসে কান্না করলো। সকাল 7টার দিকে সাগর ঘুম থেকে উঠে দেখতে পেল নদী তখনও বিছানায় বসে বসে কান্না করছে। তখন সে নদীর পাশে গিয়ে বসলো আর নদীর মাথায় হাত রেখে বলল, দেখো প্লিজ, তুমি এভাবে কান্না করো না, তোমাকে একটা কথা বলতে চাই, প্লিজ আমার কথাটা রাখো। আব্বু অনেক আশা নিয়ে তোমাকে আমাদের বাড়ির বউ করে এনেছে, তাই আমি চাই না আব্বু আম্মু কোনো কষ্ট পাক। আমার সঙ্গে এত বড় একটা প্রতারণা করা হলো, আর এখন কিনা তুমি বলছো তুমি চাও না তোমার আব্বু আম্মু কোনো কষ্ট পাক? তাহলে তোমার আব্বু আম্মু কষ্ট না পাওয়ার জন্য আমি কি করতে পারি বলো? আমি চাই আমাদের মধ্যে যা হয়েছে বা যা হয়নি এ ব্যাপারে বাহিরের কেউ কিছু জানতে না পারুক। তুমি সবার সঙ্গে ভালোভাবে কথা বলো, সবার সঙ্গে ভালো আচরণ করো, যাতে কেউ বুঝতেই না পারে এখানে কিছু একটা ঝামেলা হয়েছে। মানেটা খুবই সিম্পল, তুমি সবাইকে তোমার ব্যবহার আচার আচরণে এটাই বোঝাবে যে ভাইয়াকে বিয়ে করতে না পেরেও তুমি ব্যতীত নও, বরং আমার সঙ্গে ভালোই আছো। আমি মিথ্যে অভিনয় করতে পারবো না। তাছাড়া আমি কখনোই কারোর সঙ্গে মিথ্যে কথা বলতে পারি না। আমাকে দিয়ে এইসব হবে না। প্লিজ নদী, আমার কাছে এটা আমার রিকোয়েস্ট, আমি কখনোই তোমার স্বাধীনতার ব্যাপারে হস্তক্ষেপ করব না। তুমি যেভাবে থাকতে চাও সেভাবেই থাকবে, তোমার যা করতে ইচ্ছা করে তুমি তাই করবে। আমার ফ্যামিলির মানুষ যদি সে ব্যাপারে তোমাকে বাধা প্রদান করে তাহলে আমি তোমাকে সহযোগিতা করব, কিন্তু প্লিজ আমার ফ্যামিলির মানুষগুলোকে কষ্ট পেতে দিও না। এরপর সাগর নদীকে আরো অনেক করে বুঝিয়ে বলল। আর তারপর নদী সেটা মেনে নিল আর সাগরকে বলল, আচ্ছা ঠিক আছে, আমি আপাতত তোমার কথা মেনে নিলাম, কিন্তু হ্যাঁ, এই কথাটা সত্য যে আমি কোনোদিনও কিন্তু তোমার সঙ্গে সংসার করব না। কারণ বিয়ের সংসার এগুলোর থেকে আমার মন একদম উঠে গেছে, শুধুমাত্র তোমার ভাইয়ের ব্যবহারে। তোমার ভাইয়া অন্য একটা মেয়েকে পছন্দ করে আর ভালোবাসে, সেটা যদি আমাকে বলতো তাহলে আমি যেইভাবেই পারি এই বিয়েটা ভেঙে দিতাম, কিন্তু এত বড় প্রতারণার শিকার আমাকে হতে হতো না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাও। আলমারিতে তোমার জন্য কিছু শাড়ি রাখা আছে, ওগুলো থেকেই কোনো একটা শাড়ি পরে নাও। তারপর বিকেল বেলা
আমি তোমার জন্য কিছু 3 পিস আর ওয়েস্টার্ন নিয়ে আসবো। আর একটা কথা মনে রেখো, এই বিয়েটা করার জন্য যেমন তুমিও মানসিকভাবে প্রস্তুত ছিলে না, আমিও কিন্তু এই বিয়েটা করার জন্য একদমই মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তাই তুমি আমাকে দোষারোপ করো না প্লিজ। এই কথা বলতে বলতে সাগর ওয়াশরুমে ঢুকে গেল। আর এদিকে নদীও বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে তারপর বিছানা থেকে নেমে আলমারি থেকে শাড়ি নিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে গেল নাস্তা করার জন্য। এদিকে তার শাশুড়ি মা অনেকক্ষণ আগে সবার জন্য নাস্তা তৈরি করে তাদের জন্যই অপেক্ষা করছিল। তারপর তারা চলে আসলে সবাই মিলে একসঙ্গে নাস্তা করে নিল। আর তখন সাগরের আব্বু নদীকে বলল, এই বৌমা, আজ থেকে তুমি আমার আরেকটা মেয়ে, তাই তোমাকে একটা রিকোয়েস্ট করে বলছি, প্লিজ যা হয়েছে সেটা ভুলে যাও। আমার ছেলেটা এরকম করবে এটা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। না বাবা, ঠিক আছে, আমি কিছু মনে করিনি, আপনি চিন্তা করবেন না। আচ্ছা বাবা, ঠিক আছে। তাহলে একটা কাজ করো, তুমি নাস্তা শেষ করে রুমে চলে যাও। কিছুক্ষণের মধ্যেই পার্লারের মেয়েরা চলে আসবে আর তোমাকে সাজিয়ে দিবে, আমি ওদেরকে বলে দিয়েছি। আচ্ছা বাবা, ঠিক আছে। ভাবি, আমার কিন্তু তোমার কাছে কিছু চাওয়ার আছে, আমাকে কিন্তু অবশ্যই সেটা দিতে হবে। তোমার একটা জিনিস আমার অনেক পছন্দ হয়েছে। অবশ্যই, কেন নয়? তুমি আমার একটা মাত্র ননদিনী, তুমি আমার কাছে কিছু চাইবে আর আমি তোমাকে সেটা দেব না, এমনটা হতে পারে নাকি? তোমার যা লাগবে তুমি তাই নিয়ে নিও আমার কাছ থেকে, আমি তোমাকে কখনোই নিষেধ করব না। তাছাড়া আমার কোনো বোন নেই, তুমি চাইলে আমার বোনের মতো হয়ে আমার কাছে থাকতে পারো। সত্যি ভাবে জানো, আমিও চাইতাম আমার একটা বড় বোন থাকুক, কিন্তু সেটা তো আর হয়নি। আজ থেকে তুমি আমার বড় বোন। হয়েছে, এখন প্যাচাল বন্ধ করে তাড়াতাড়ি নাস্তাটা শেষ করে কিছু কাজ আছে সেগুলো তুই আমাকে হেল্প করবি। আজ আমি কোনো কাজ করতে পারবো না, আমাকে এসব কথা বলে কোনো লাভ হবে না। আমি ভাবির সঙ্গে সময় কাটাবো। তাছাড়া তুই তো শুনেছিস, আব্বু বলেছে একটু পরে পার্লার থেকে মেয়েরা আসবে ভাবিকে সাজাতে। আমিও সাজুগুজু করব, কাজের কথা আমাকে বলে আজ কোনো লাভ নেই। আচ্ছা ঠিক আছে, তোদের যত ইচ্ছে সাজুগুজু কর, আমি তোদের কিছুই বলবো না। আর বাড়ির সব কাজ আমি করে নেব, তোদের কোনো কাজ করতে হবে না। বলে সাগর নাস্তা শেষ করে বাড়ি থেকে বের হয়ে চলে গেল। আসলে তার কিছু দরকারি কাজ আছে, ওগুলোই করতে হবে। ওদিকে নদীকে নিয়ে তিশা সাগরের রুমে চলে যায়। আর তারপর তারা বসে বসে গল্প করতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে পার্লার থেকে মেয়েরা চলে আসে নদীকে সাজানোর জন্য। বিকেল হয়ে গেল, বাড়িতে রিসেপশনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গদের ইনভাইট করা হয়েছে। সাগর কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে বিকেল 3টা বেজে গেল। আর এদিকে সবাই অপেক্ষা করছিল সাগরের জন্য। সাগর রুমে এসে ফ্রেশ হলো। আর তখনই নদী বলতে লাগলো, তুমি কোথায় ছিলে এতক্ষণ? বাড়িতে সবাই সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে, কিন্তু তোমার বাড়িতে ফিরে আসার কোনো নামগন্ধ নেই। আসলে একটা কাজ পড়ে গেছিল। আমার একটা বন্ধু আমাদের বাড়িতে আসতে গিয়ে বাইক অ্যাক্সিডেন্ট করেছে, ওর পা ভেঙে গেছে। ওকে নিয়ে হসপিটালে গেছিলাম, তাই বাসায় ফিরে আসতে দেরি হলো। সেটা অন্তত আমাকে একবার ফোন দিয়ে জানানো উচিত ছিল, তাহলে হয়তো সবাই এত টেনশন করতো না আর আমিও এত টেনশন করতাম না। আই এম সো সরি। আসলে আমার খুব ভালো বন্ধু তো, ওর অ্যাক্সিডেন্টের খবর শুনে আমার মাথা ঠিক ছিল না। হসপিটালে ফর্মালিটি শেষ করে আসতে দেরি হয়ে গেল। ঠিক আছে, সমস্যা নেই, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। এই বলে সাগর তাড়াহুড়ো করে রেডি হয়ে নিল। তারপর নদীকে নিয়ে রিসেপশনে চলে আসলো। সেখানে অনেক মেহমান উপস্থিত ছিল। তাদের সঙ্গে সময় কাটিয়ে নদীরও খুব ভালো লাগলো। তারপর দেখতে দেখতেই অনুষ্ঠান শেষ হয়ে গেল। আর রাত আনুমানিক 10টার দিকে সমস্ত মেহমান নিজেদের বাড়িতে চলে গেল। নদী ও সাগরকে নিয়ে রুমে চলে আসে। রুমে যে সাগর বিছানায় শুয়ে আছে, মোবাইল টিপাটিপি করছিল। আর নদী তখন কাপড় চোপড় চেঞ্জ করে আর রুমে আসে। ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে চুলগুলো ঠিক করতে করতে বলল, কালকে তো ব্যালকনিতে ঘুমিয়েছো, আজ কোথায় ঘুমাবে? তুমি যখন তোমার সঙ্গে এক বিছানায় আমাকে ঘুমাতে দেবে না, তাহলে তো আমাকে বেলকনিতেই ঘুমাতে হবে, এছাড়া তো অন্য কোনো উপায় নেই। এমনিতেই ঝড় বৃষ্টির রাত, বাইরে দিয়ে ঘুমানোর দরকার নেই, খাটের একপাশে ঘুমিয়ে পড়ো। না, সেটার কোনো প্রয়োজন নেই। আমার আবার ঘুমের মধ্যে হাত পা ছোড়াছড়ি করার অভ্যাস আছে। তখন যদি আবার হাত পা তোমার উপর চলে যায়, তখন তো তুমি আবার আমাকে হাজারটা কথা শোনাবে। বললাম তো বিছানার মাঝখানে একটা কোল বালিশ দিয়ে তারপর বিছানার ওই পাশে শুয়ে পড়ো, আমি এই পাশে ঘুমিয়ে পড়বো, কোনো সমস্যা হবে না। তাছাড়া এটা তোমার বাড়ি, তোমার ঘর,
কেন এখানে আমি মাতব্বরি করতে যাব? এটা একদম ঠিক হচ্ছে না। তোমার বিছানায় তুমি ঘুমাবে, এটাই তো সঠিক। হ্যাঁ, কিন্তু তুমি আমার বিয়ে করা বউ, তোমার ভালো মন্দ দেখভাল করার দায়িত্ব আমার, তাই আমি তো তোমাকে খারাপ অবস্থায় রেখে আমি ভালো অবস্থায় থাকতে পারি না। বললাম তো এত কথা বলবে না। এত কথা বলা কিন্তু আমার একদমই পছন্দ লাগে না। তোমাকে যখন বলেছি তুমি বিছানার ওই পাশে ঘুমিয়ে পড়ো, তুমি এটাই করো। আমি আর কোনো কথা শুনতে চাই না। সাগর খুব ভালোভাবে বুঝতে পারলো এখন নদীর সঙ্গে কথা বলে নদী খুব ক্ষেপে যাবে, তাই সে নদীর সঙ্গে আর কোনো কথা না বলে চুপচাপ বিছানার এক পাশে ঘুমিয়ে পড়লো। এদিকে নদীও বিছানার অন্য পাশে শুয়ে ঘুমিয়ে পড়লো। এভাবে কাটছিল তাদের দিনগুলো। দেখতে দেখতে এক সপ্তাহ সময় কেটে গেল। সেদিন হঠাৎই নদী সাগরকে বলল, দেখো, তুমি খুব ভালো করেই জানতে আমি ছোট্ট একটা চাকরি করতাম। আমি চাই সেটা এখনো কন্টিনিউ করতে। হ্যাঁ, এটা তো খুব ভালো কথা। তাছাড়া আমি তো তোমাকে বলেছি আমি কখনোই তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করব না। তোমার যেটা করতে মন চাইবে তুমি সেটাই করবে। আমি কখনোই কোনো ব্যাপারে তোমায় বাধা দেব না। হ্যাঁ, সেটা না হয় বুঝলাম, কিন্তু তোমার ফ্যামিলির মানুষজন ওরা কিভাবে নিবে আমি এটাই বুঝতে পারছি না। কারণ তোমার বাবার তো টাকা পয়সা মাশাল্লাহ কোনো দিক থেকেই কম নেই। তাদের বাড়ির বউ চাকরি করবে, এটি কি তারা মেনে নিতে পারবে? দেখো, আমি টাকা পয়সা নিয়ে চিন্তা করি না। তোমার পয়সা আমাকে কখনোই দিতে হবে না। আমার বাবার যা আছে আলহামদুলিল্লাহ। তাছাড়া আমিও পড়াশোনা করছি। পড়াশোনা শেষ করে কিছু একটা করব, কিন্তু আমি কখনোই তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাই না। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার আব্বু আম্মুর কাছে যদি তুমি এ ব্যাপারে কথা বলতে, তাইলেই সবচাইতে বেশি ভালো হইতো। ঠিক আছে, সমস্যা নেই। আব্বু আম্মুর সঙ্গে আমি কথা বলে নেব এ ব্যাপারে। তোমাকে কোনো চিন্তা করতে হবে না। একটা কথা মনে রেখো, তুমি এই বাড়িতে সম্পূর্ণ স্বাধীনতায় থাকবে। কেউ তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। এই বলে সেদিন বিকেলবেলা সাগর তার আব্বুর সঙ্গে এই ব্যাপারে কথা বলতে চায়, কিন্তু তার আব্বু অন্যদিকে চাকরি করতে দিতে কোনোভাবেই রাজি হচ্ছিল না। অবশেষে সাগর তার আব্বুকে বলল, দেখো বাবা, তোমাকে একটা কথাই বলতে চাই। নদী এই বাড়িতে স্বাধীনতাহীনতায় ভুগুক, সেটা আমি কখনোই চাই না। তাছাড়া সে আমার বউ, তাই আমি চাই সে সবসময় এটা ফিল করুক যে সে আমার বউ হয়ে কোনো ভুল করেনি। আচ্ছা ঠিক আছে, তোর বউকে তুই কিভাবে রাখবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, তাই আমি তোকে এই ব্যাপারে কিছু বললাম না। তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। ধন্যবাদ আব্বু, আমি জানতাম তোমাকে বুঝিয়ে বললে তুমি বিষয়টা বুঝতে পারবে। যাই হোক, তাহলে আমি এই খবরটা নদীকে দিয়ে আসি। নদী খবরটা শুনতে পেলে অনেক খুশি হবে। এই বলে সাগর দৌড়ে রুমে চলে আসে। রুমে এসে দেখে নদী বিছানার এক পাশে বসে আছে। সাগর রুমে আসতে সে মনে মনে ভাবলো এই খবরটা নদীকে এভাবে দেওয়া যাবে না, তাই সে মুখটা অন্ধকার করে রুমে প্রবেশ করলো। এটা দেখে নদী বলল, দেখলে তো, আমি যেরকমটা ভেবেছিলাম সেরকমটাই হলো। তোমার আব্বু আম্মু কখনোই আমার বাইরে চাকরি করাটা অ্যালাউ করবে না। আরে না, আব্বু তো তোমাকে চাকরি করার পারমিশন দিয়েছে। আমি তো ভেবেছিলাম তুমি আমার মুখের অবস্থা দেখে কেমন রিয়াকশন করো সেটা দেখার জন্য। ও সত্যি বলছো? তোমার আব্বু আমাকে চাকরি করার পারমিশন দিয়েছে? তুমি জানো আমার আজ কি খুশি লাগছে? আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আজ যে আমার কত আনন্দ লাগছে। সত্যি আমার শ্বশুরবাড়ির মানুষ আমাকে চাকরি করতে দেবে, এটা আমি সত্যিই ভাবতে পারিনি। এই বলে নদী তখনই খুশিতে গদগদ হয়ে দৌড়ে এসে সাগরকে জড়িয়ে ধরে বলতে লাগলো, সত্যি তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না থাকলে এটা কোনোভাবেই সম্ভব হতো না। তুমি আমার জন্য অনেক করেছো। সত্যি তুমি খুব ভালো। এটা বলে নদী হঠাৎ করে সাগরকে ছেড়ে দিল আর বলতে লাগলো, সরি, আমি আনন্দে এটা করে ফেলেছি। সরি, আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দিও। তোমাকে এভাবে জড়িয়ে ধরাটাও ঠিক হয়নি। আরে বাবা, এভাবে বলার কি আছে? তুমি আমার বিয়ে করা বউ, তুমি আমাকে জড়িয়ে ধরতেই পারো। আমি এই ব্যাপারে কিছুই মনে করিনি। তাছাড়া আমার তো ভালোই লাগছিল তুমি যখন জড়িয়ে ধরছিলে। প্রথম কোনো মেয়ে মানুষের স্পর্শ পেলাম, অন্যরকম অনুভূতি হচ্ছিল। তাই নাকি? তোমার অন্যরকম অনুভূতি আমি বার করছি, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা। এই বলেই নদী সাগরকে দৌড়াতে লাগলো আর সাগরকে পায় কি সাগর ততক্ষণে রুম থেকে বের হয়ে চলে গেছে।
এরপর দিন থেকে নদী যথারীতি তার অফিসে যাওয়া শুরু করে। এদিকে সাগরও ভার্সিটিতে যাওয়া শুরু করে, কারণ সামনে তার ফাইনাল ইয়ারের এক্সাম। তার বেস্ট ফ্রেন্ড হসপিটালে থাকায় এই খবরটা ভার্সিটিতে পৌঁছাতে একটু দেরি হলো। সেদিন সাগর ভার্সিটির ক্যাম্পাসে এসে দাঁড়াতেই তার এক বন্ধু তাকে বলল, কি ব্যাপার দোস্ত, বিয়ে করে নিলি অথচ আমাদেরকে জানালিও না? আমরা তো তোর বন্ধু, আমাদেরকেও একবার জানানো উচিত ছিল। দেখো বন্ধু, হঠাৎ করে সবকিছু হয়ে গেছে, তাই তোদেরকে কোনো কিছু জানাতে পারিনি। তাছাড়া তোরা তো সবাই জানতি নদীর বিয়ে হতে চলেছিল আমার বড় ভাইয়ের সঙ্গে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আমার সঙ্গে হয়ে গেছে, তাই তোদেরকে বলার সময় পাইনি। আচ্ছা ঠিক আছে, সে না হয় বুঝলাম, কিন্তু এখন আমাদেরকে মিষ্টি কবে খাওয়াবি সেটাই বল। আমরা তো ভেবেছিলাম তোর বিয়েতে অনেক আনন্দ করব, কিন্তু সেটা তো আর হয়ে উঠলো না। তবে তাই বলে তো আর মিষ্টি খাওয়া মিস করতে পারি না, আমাদেরকে অবশ্যই মিষ্টি খাওয়াতে হবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোরা যখন মিষ্টি খেতে চাইবি আমি তখনই তাদেরকে মিষ্টি খাওয়াবো। আচ্ছা দোস্ত, একটা ব্যাপার ভেবে খুবই অবাক হচ্ছি। তোর ভাইয়ের সঙ্গে মেয়েটার বিয়ের কথা চলছিল, তার মানে মেয়েটা নিশ্চয়ই তোর চাইতে বয়সে বড়, তাই না? দেখ, যেটা হয়ে গেছে সেটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। মেয়েটা আমার চাইতে বয়সে বড় সেটা আমিও খুব ভালো করেই জানি, কিন্তু অ্যাক্সিডেন্টলি যেটা হয়ে গেছে সেটা নিয়ে মাথা ঘামানোর কিছুই নেই। এখন সে আমার বউ, এখন সে আমার কাছে কিভাবে ভালো থাকবে সেটাই আমার কাছে বড় কথা। হ্যাঁ রে ভাই, এটাই ভালো কথা। দেখিস, মেয়েটাকে কোনোদিনও কষ্ট দিস না। একে তো তোর ভাইয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, এখন তোর সঙ্গে বিয়ে হয়েছে, এমনিতেই তো মেয়েটা শকড, তারপর আর কোনো কষ্ট দিস না। হ্যাঁ, দোয়া করিস যেন এই মেয়েটাকে সারা জীবন আমি ভালোবাসায় ভালো রাখতে পারি। এরপর কথা বলতে বলতে সাগর ক্লাসরুমে চলে গেল। আর এরপর দেখতে দেখতে বেশ কিছুদিন সময় কেটে গেল। এদিকে সাগরের অনার্স ফাইনালের এক্সাম শেষ হয়ে গেছে। এখন আর সাগরের কোনো কাজ নেই, সারাদিন বাসায় বসে থাকে। সেদিন নদী অফিস থেকে ফিরে এসে সাগরকে রুমে একা একা চুপচাপ বসে থাকতে দেখি বলল, কি ব্যাপার, কি হয়েছে? তুমি এভাবে চুপচাপ বসে আছো কেন? তোমার কিছু হয়েছে নাকি? না, সেরকম কোনো ব্যাপার না। আসলে কদিন ধরে একা একা বাসায় বসে আছি তো কিছুই ভালো লাগছে না, তাই আর কি। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি অফিস থেকে কিছুদিনের জন্য ছুটি নেব ভাবছি। তোমাকে নিয়ে এবার বাইরে থেকে কোথাও ঘুরে আসবো। তাহলে তো খুবই ভালো হয়। আমিও ভাবছিলাম তোমার সঙ্গে এই ব্যাপারে কথা বলবো, কিন্তু তুমি তো তোমার অফিস নিয়ে খুবই ব্যস্ত আছো, তাই তোমাকে বললে তুই যদি কিছু মনে করো, তাই তোমাকে বলার সাহস হয়ে উঠছিল না। তুমি আমার জন্য এত কিছু করেছো, আর আমি তোমার জন্য এটুকু করতে পারবো না? এখনো সমস্যা নেই, আমি কালকেই অফিস থেকে ছুটি নিব। আচ্ছা নদী, আমি কি তোমায় একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ অবশ্যই, কেন নয়। তুমি আমার জন্য এত কিছু করেছো, আর আমি তোমাকে ছোট্ট একটা কথার উত্তর দিতে পারবো না? বলো, তুমি আমার কাছ থেকে কি জানতে চাও? আচ্ছা নদী, তুমি কি এখনো আমাকে তোমার স্বামী হিসেবে মেনে নিতে পারোনি? না মানে দেখো, আমাদের বিয়ে হলো প্রায় 1 বছর হতে চললো, কিন্তু এখনো পর্যন্ত আমরা যে এখনো স্বামী স্ত্রী হতে পারি এটা শুধু আমরাই জানি, বাইরের কেউ জানে না। জানি না তুমি আমার বলা কথাটা বিশ্বাস করবে কিনা, কিন্তু সত্যি বলতে এটাই যে একটা কথা হয়তো তুমিও জানো, মেয়েরা বুক ফাটলেও মুখ ফুটে কিছু বলতে পারে না। কিন্তু আমি ভেবেছিলাম তুমি বুঝবে, কিন্তু এখনো মনে হয় তোমার সেই বয়সটা হয়ে ওঠেনি। মানে তুমি কি বলতে চাইছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। কি বলতে চাও একটু খুলে বলবে কি? আমি তোমার সঙ্গে একই রুমে একই বিছানায় আছি আজ প্রায় 1 বছর হতে চললো, কিন্তু এখনো পর্যন্ত আমি তোমাকে দেখিনি তুমি নিজে থেকে আমাকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করেছো। আমি অনেকবার হতে চেষ্টা করেছি, কিন্তু কি বলবো, আমি তো মেয়ে মানুষ। আমি মেয়ে হয়ে কি করে একটা ছেলেকে নিজের কাছে টেনে নেই বলো? কিন্তু তুমি তো বলেছিলে তুমি আমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবে না, তুমি আমার সঙ্গে সংসার করবে না। তাছাড়া আমি তোমাকে কথা দিয়েছিলাম আমি কখনোই তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করব না। তুমি যেভাবে থাকতে চাইবে আমি তোমাকে ঠিক সেইভাবেই রাখবো। তাই তো আমি কখনোই তোমার কাছ থেকে অধিকার আদায়ের ব্যাপারে কোনো অগ্রাধিকার দেখাইনি। হ্যাঁ, তুমি সত্যিই পুরুষ হিসেবে ধন্য, যার জন্য তোমাকে সেলুট জানাই। তুমি একটা মেয়েকে কথা দিয়ে কথা রাখার জন্য কতটা চেষ্টা করেছো সেটা সত্যিই প্রশংসনীয়, কিন্তু একজন স্বামী কিংবা একজন প্রেমিক পুরুষ হিসাবে তোমার কাছ থেকে আমি এটা কখনোই আশা করিনি।
আমার কাছে নিজের শারীরিক চাহিদা মেটানোর চাইতে একজন মানুষকে দেওয়া কথা রক্ষা করাটা সবচাইতে বেশি জরুরি। আমি চাই তুমি সব সময় তোমার মতোই থাকো, তোমার যথেষ্ট ফ্রিডম থাকুক, কখনই তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ না করুক। তুমি কি জানো ইতিমধ্যে আমার ফ্যামিলির মানুষজন কানাগোছা শুরু করে দিয়েছে। তোমার আর আমার মধ্যে যদি ভালো কোনো সম্পর্কই থাকতো তাহলে হয়তো এতদিনে তারা ছোট্ট একটা সুখবর শুনতে পেত। কিন্তু আমি বরাবর তাদেরকে এটাই বলে এসেছি যে আমরা দুজন দুজনকে সময় দিচ্ছি, সময় হলে অবশ্যই সবাই খুশির খবর শুনতে পাবে। তুমি আমার জন্য তোমার ফ্যামিলির মানুষদেরকে এইভাবে মিথ্যে বলে যাচ্ছ দিনের পর দিন। সত্যি আমি ভাবতে পারি না একটা ছেলে কতটা ভালো হলে এমন কিছু করতে পারে। আমি ভালো নাকি খারাপ সেটা আমি জানি না, তবে আমি এটুকু জানি যে কাউকে দেওয়া কথা রক্ষা করা প্রত্যেকটা মানুষের দায়িত্ব এবং কর্তব্য। আমি তোমাকে কথা দিয়েছি আমি তোমাকে তোমার মতো রাখবো। তুমি যেভাবে থাকতে চাও ঠিক সেভাবেই রাখবো। আমি তো আমার কথার বরখেলাপ করতে পারি না। তুমি হয়তো আমাকে মেনে নিতে নাই পারো, কিন্তু আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করেছি। তোমার সব সুবিধা ও অসুবিধা দেখা আমার দায়িত্ব। তবে কি আমি এটাই মনে করব যে দায়িত্বের কাছে ভালোবাসা হেরে গেছে? কেন তুমি এরকমটা মনে করবে? কেন এরকমটা মনে করার তো কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। ভালোবাসা ভালোবাসার জায়গায় আছে। তুমি আমাকে স্ত্রীর অধিকার দাওনি, তাতে কি হয়েছে? আমি কি তোমায় ভালোবাসি না? অবশ্যই আমি তোমাকে ভালোবাসি বলেই তোমার দেওয়া প্রত্যেকটা কথা রক্ষার চেষ্টা করছি। যদি তোমায় ভালো নাই বাসতাম তাহলে বাসর রাতেই তোমার কাছ থেকে জোর করে স্ত্রীর অধিকার আদায় করে নিতাম, কিন্তু আমি কি সেটা করেছি? হ্যাঁ, সেজন্যই তো বলি তুমি আমার দেখা আমার পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ পুরুষ। তোমার মতো মানুষ হয় না। সত্যি একটা মানুষ নিঃস্বার্থভাবে কাউকে এতটা ভালোবাসতে পারে আর এত কিছু করতে পারে, সেটা তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না। হ্যাঁ, তুমি একদম ঠিক ধরতে পেরেছো। আমার কাছে ভালোবাসা মানে ভালোবাসার মানুষ তার ভালো লাগা, ভালো থাকা। আমার কাছে ভালোবাসার মানে এই নয় জোর করে সবকিছু আদায় করে নেওয়া। আমার কাছে ভালোবাসার মানে শুধু শরীর নয়, আমার কাছে ভালোবাসা মানে হলো ভালোবাসার মানুষটা। ভালোবাসার মানুষটা যদি আমাকে ভালোবাসে আর আমি তার ভালোবাসাটা বুঝতে পারি, তাহলে সে নিজের থেকে নিজের সবকিছু আমায় উজাড় করে দেবে। আমি কেন জোর করে তার কাছ থেকে কোনো কিছু আদায় করতে যাব? হ্যাঁ, একদম ঠিক। তোমার এই বিষয়টা বরাবরের মতো আমায় অবাক করেছে। আমরা দুজন একই রুমে একই বিছানায় আছি প্রায় 1 বছর যাবত। তুমি চাইলেই আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারতে, কিন্তু তুমি কোনোদিনও আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমার হাত পর্যন্ত ধরনি। বিয়ের পর সবাই কত আনন্দ করে বউকে নিয়ে হানিমুনে যায়, এই করে সেই করে, কিন্তু তুমি কোনোদিনও আমাকে জোর করে এটা বলনি যে আজ ঘুরতে যাই। আমি তোমায় মাঝে মাঝেই বলেছি আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাও, আমাকে পার্কে নিয়ে যাও, আমাকে এখানে নিয়ে যাও, আমাকে ওখানে নিয়ে যাও। আমি বললে তুমি কোনোদিন না করনি, কিন্তু নিজে থেকে কোনোদিনও বলনি যে আমি তোমাকে নিয়ে এখানে যেতে চাই। কারণ আমি অধিকার খাটাতে চাইনি। অধিকার খাটানোর অধিকার আছে বলেই যে জোর করে সেটা প্রয়োগ করতে হবে এরকম কোনো সংবিধান আমার হাদিসে নেই। তাহলে যদি বলি আমি সারা জীবন তোমার হয়ে থাকতে চাই, তুমি কি তাড়িয়ে দেবে আমায়? কখনোই না, প্রশ্নই ওঠে না। বিয়ে হলো পবিত্র একটা বন্ধন, দিয়ে যখন হয়ে গেছে তখন তো আমাদের দুজনকে একসাথেই থাকতে হবে। আমি কেন তোমাকে তাড়িয়ে দেব? তুই ভালো নাই বাসতে পারো, আমি তো ভালোবেসেছি তোমায়। হয়তো এরকমটা হয়েছে যে আমার ভাইয়ের সঙ্গে তোমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমার সঙ্গে তোমার বিয়েটা হয়ে গেছে। তাই বলে আমি কখনোই তোমায় অবহেলা করব না। তুমি আমার স্ত্রী, আমার কাছে পৃথিবীর সবচাইতে সেরা সুন্দরী এবং সর্বশ্রেষ্ঠ নারী। সত্যি সাগর, আমি তোমায় অনেক ভালোবাসি। আসলে চেনা নেই জানা নেই একটা ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক হলো, তারপর সে আমাকে বিয়ে না করে অন্য একটা মানুষের সাথে পালিয়ে গেল, তারপর আবার তারই ছোট ভাইয়ের সঙ্গে আমার বিয়ে হলো। সবগুলো আমার কাছে কেমন যেন ঘোলাটে লাগছিল। আমি বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত। তাই হয়তো আমি ভুল করে তোমাকে অনেকটা কষ্ট দিয়ে ফেলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দূর পাগলি, এভাবে বলতে হয় না। তোমার জায়গায় আমি থাকলেও হয়তো সেরকমটাই করতাম। তাছাড়া ভাইয়া যখন কাউকে কিছু না বলেই বাড়ি থেকে চলে যায় তখন আমারও খুব খারাপ লেগেছিল। তোমাকে আমি নিজের ইচ্ছায় বিয়ে করতে চাইনি। আমার বাবার সম্মান আমার কাছে সবচাইতে আগে ছিল। আমার বাবা তোমার বাবাকে কথা দিয়েছিল তোমাকে আমাদের বাড়ির বউ করে আনবে। বাবার কথা রক্ষা করতে গিয়ে
আমাকে এটা করতে হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে আমি তোমায় ভালোবাসি না। তোমায় ভালোবাসতাম যেদিন তোমায় বউ করে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, আর আজকেও ভালোবাসি। সত্যি সাগর, আই লাভ ইউ সো মাচ। বলে নদী সাগরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এটা দেখে সাগর নদীকে বলে, লাভ ইউ টু। পাগলি কান্না করে না, কান্না করছো কেন? আমার দেখা মহান পুরুষ তুমি। সত্যি কেউ একটা অচেনা অজানা মেয়ের জন্য এতটা করতে পারে আমার জানা ছিল না। ভালোবেসে বিয়ে করলেও হয়তো কেউ এতটা ফ্রিডম পায় না। সত্যি তুমি খুব ভালো একজন পুরুষ। তাহলে থাকছো তো সারা জীবন আমার সঙ্গে? কখনো ছেড়ে যাবে না তো? আমায় কখনো বিচ্ছেদের যন্ত্রণা দিবে না তো? কখনোই না। আমি তোমায় কখনোই কোনো কষ্ট দেব না। আমি আমার যতটা সম্ভব তোমাকে ভালো রাখার চেষ্টা করব, বিকজ আই লাভ ইউ। লাভ ইউ টু। এই বলে সাগর নদীকে নিজের কাছে টেনে নিল। আর নদীও তখন নিজেকে আর আটকে রাখলো না, সাগরকে তার পরিপূর্ণ অধিকার দিল। সাগর নদীকে এই প্রথমবারের মতো নিজের এতটা কাছে পেয়ে সে নিজেকে আর কোনোভাবেই কন্ট্রোল করে রাখতে পারছিল না। সে নদীর মাঝে নিজেকে হারিয়ে ফেল। নদীও নিজের ভালোবাসায় সাগরকে পরিপূর্ণ করে তুলল। দুজন দুজনের ভালোবাসায় এতটাই মুগ্ধ হয়ে গেল যে কখন রাত পেরিয়ে সকাল হয়ে গেল সেটাই তারা কেউ টের পেল না। সকালবেলা ঘুম থেকে উঠে নদী ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। আর সাগর তখনই ঘুম থেকে উঠলো। তখনই নদী সাগরকে বলতে লাগলো, তুমি সবকিছু গুছিয়ে রেখো, আমি অফিস থেকে দুপুরের মধ্যেই চলে আসব। তারপর বিকেলের দিকে আমরা রওনা দিব। এভাবে হুটহাট করে আমরা কোথায় যাব? আমরা কক্সবাজার যাচ্ছি আজ রাতেই। আমরা ঢাকা থেকে রওনা দেব আর কাল সকালের মধ্যেই কক্সবাজার পৌঁছে যাব। আর হ্যাঁ, আব্বু আম্মুকে আমি বলে দেব। এই বলে নদীর সাগরের কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে তারপর রুম থেকে বের হয়ে চলে গেল ড্রয়িং রুমে। এসে দেখতে পেল তার শ্বশুর আর শাশুড়ি দুজনেই বসে আছে। তখন তাদের সঙ্গে সে কথা বলল, তারও সম্মতি জানালো। তারপর নদী বাসা থেকে বের হয়ে অফিসে চলে গেল। দুপুরের দিকে সে তার বসের কেবিনে গেল আর তারপর তার বসের সঙ্গে কথা বলল। বস, আমার কিছুদিনের জন্য ছুটি লাগবে। আপনি তো জানেন আমার বিয়ে হয়েছে প্রায় 1 বছর, কিন্তু এখনো হানিমুনে যেতে পারিনি। তাই ভাবলাম এবার অফিস থেকে ছুটি নিয়ে জামাইকে নিয়ে হানিমুনের কাজটা সেরে আসবো। হ্যাঁ, এটা তো খুবই ভালো ব্যাপার। তুমি বিয়ে করেছো এতদিন হলো, কিন্তু এখনো জামাইকে নিয়ে কোথাও ঘুরতে যাওনি। এই বিষয়টা বারবার আমাকে ভাবিয়ে তুললো। আমি ভাবছিলাম আমি নিজে থেকেই তোমাকে এ ব্যাপারে বলবো, কিন্তু তুমি আমার অফিসের কর্মচারী, তুমি কি ভাববে সেই মনে করে আর তোমাকে বলা হয়ে ওঠেনি। বস, আমি 1 সপ্তাহের ছুটি লাগবে। আমি আমার হাজবেন্ডকে নিয়ে কক্সবাজার যেতে চাই। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তোমাকে এই সপ্তাহ ছুটি দিয়ে দিলাম। আর একটা কথা, কক্সবাজারের থেকে আসার সময় কিন্তু আমাদের জন্য অবশ্যই কিছু নিয়ে আসবে। আমার কিন্তু গিফট চাই। ওকে বস, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি অবশ্যই কক্সবাজার থেকে আসার সময় অফিসের সবার জন্যই কিছু না কিছু নিয়ে আসবো। এই বলে সে কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনে চলে আসলো। আর তারপর অফিসের কাজকর্ম শেষ করে বাসায় চলে আসলো। আর তখনই হঠাৎ তার তিশার সঙ্গে দেখা হলো। তিশা তখন নদীকে বলতে লাগলো, কি ব্যাপার ভাবি, শুনলাম তোমরা নাকি হানিমুনে যাচ্ছ? হ্যাঁ, তুমি একদম ঠিকই শুনেছ। তাছাড়া তোমাকে বলতে মনে ছিল না। আমি তো ভেবেছিলাম তুমিও আমাদের সঙ্গে যাবে, কারণ আমি বিয়ে হয়ে আসার পর থেকে দেখছি তুমি তো তেমন একটা বাইরে কোথাও যাও না। তাই ভাবছিলাম এবার যদি আমাদের সঙ্গে যেতে তাহলে ভালো লাগতো। না, এবার তোমরা ঘুরে আসো, কারণ তোমরা তো হানিমুন করতে যাচ্ছ। সেখানে আমি কাবাবের হাঁটি হতে চাই না। পরে না হয় একসময় তোমাদের সঙ্গে কোথাও ঘুরতে যাব। না তিশা, নদী একদম ঠিক কথাই বলেছে। তুইও আমাদের সঙ্গে যাবি। আমিও মনে মনে এটাই ভাবছিলাম তোকে বলবো বলে। কিন্তু ভাইয়া, তোরা হানিমুন করতে যাচ্ছিস, সেখানে গিয়ে আমি কি করব? দেখো, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি আমার সঙ্গে হানিমুনে যাবে। আমরা হানিমুন করতে যাচ্ছি। তা কি হয়েছে? তুমি কি ছোট বাচ্চা নাকি যে আমাদের বিরক্ত করবে? তুমি তোমার মতো ঘুরে করবে আর আমরা আমাদের মতো। দেখো, মেয়েদের সবসময় একটু হলেও ফ্রিডম থাকা উচিত, যাতে তারা নিজেদের মনের কথা হলেও কাউকে খুলে বলতে পারে। কিন্তু আমি তোমাদের বাড়িতে এসে তোমাকে কখনোই সেরকম স্বাধীনভাবে চলাফেরা করতে দেখিনি। তুমি সবসময় কিছু একটা নিয়ে ভয় পেয়ে থাকো। আমিও সেটা খুব একটা আন্দাজ করতে পারি, কিন্তু করার মতো তো কিছুই নেই, কারণ এই বাড়িতে তো শ্বশুর মশাই যা বলবে তাই হবে। তাছাড়া আমিও চাই শ্বশুর মশাই যতদিন বেঁচে আছেন ওনার কথা মতোই সংসার চলুক। তাহলে তিশা,
তুই তোর নিজের জিনিসপত্র গুছিয়ে নে, আমরা তো সন্ধ্যায় রওনা দিব। এখন সময় হাতে খুব একটা বেশি নেই, এখনই সবকিছু গোছাতে শুরু কর। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি কিছুক্ষণের মধ্যে সবকিছু গুছিয়ে নিতে পারবো, কিন্তু আব্বু আম্মু কি বলবে? আব্বুকে এই ব্যাপারে কিছুই বলা হয়নি। তাছাড়া তুই তো জানিস আব্বুকে না বলে আমি কখনো কোথাও যাই না। এই ব্যাপারে তোকে কিছুই চিন্তা করতে হবে না। নদী আব্বুর সঙ্গে এই ব্যাপারে কথা বলবে, তাই না নদী? হ্যাঁ, আমি আব্বুকে বুঝিয়ে বললে অবশ্যই আব্বু সেটা বুঝতে পারবে। কে আর তোমাকে যেতেও নিষেধ করবে না। তুমি তোমার সব কিছু গুছিয়ে নাও, আমি আব্বুকে বলে আসছি তোমার ব্যাপারে। এই বলে নদী সেখান থেকে সোজা তার শ্বশুরের রুমে চলে গেল আর তার শ্বশুরকে বলতে লাগলো, আব্বু আপনাকে একটা কথা বলার ছিল, জানি না আপনি কিভাবে নিবেন কথাটা। আরে বৌমা, এত আমতা আমতা করার কি আছে? তুমি আমার একটা মাত্র ছেলের বউ, তোমার কথা কি আমরা কখনো ফেলতে পারি? তুমি বলো না কি বলবে। আসলে আব্বু আমি চাইছিলাম আমাদের সঙ্গে তিশাও যাক, কারণ এই বাড়িতে আসার পর থেকে তো তিশাকে কখনো কোথাও যেতে দেখিনি। তাই ভাবছিলাম তিশাকে আমাদের সঙ্গে করে নিয়ে গেলে ও একটু ঘুরোঘুরি করলে ওরও ভালো লাগবে আর আমাদেরও ভালো লাগবে। এটা আবার বলতে হয় নাকি? তুমি ভাবি হয়ে তোমার ননদকে তোমার সঙ্গে নিয়ে যেতে চাইছো, এটাই তো বড় কথা। সেখানে আমি আবার নিষেধ করব কি করে? ধন্যবাদ আব্বু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানতাম আপনাকে আমি বুঝিয়ে বললে আপনি বিষয়টা বুঝতে পারবেন। আসলে মেয়ে মানুষদের একটু হলেও স্বাধীনতা থাকা উচিত, তাদেরকে একটু হলেও নিজের মতো বাঁচতে দেওয়া উচিত। আচ্ছা আব্বু, তাহলে আসি, আমাদের তো সবকিছু গোছগাছ করতে হবে। এই বলে নদী নিজের রুমে চলে আসে আর তারপর সাগরকে নিয়ে সবকিছু গুছিয়ে নেয়। তারপর সন্ধ্যা থেকে নদী আর সাগর তিশা তিনজনে বাসা থেকে বের হয়ে গেল। সারা রাত জার্নি করে সকালবেলা এসে তারা কক্সবাজার পৌঁছালো। তাদের হোটেল রুম আগে থেকে বুক করা ছিল। নদী অনলাইনে হোটেলের রুম বুক করে রেখেছিল, তাই তারা সোজা হোটেলে চলে গেল আর সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সকালে নাস্তা শেষ করে তারপর তারা সমুদ্র দেখতে বেরিয়ে পড়লো। তারা সবাই সমুদ্রের ভিসে হাঁটাহাঁটি করছিল। তখনই হঠাৎ তিশার একটা ছেলের সঙ্গে ধাক্কা লেগে গেল। এই ছেলে, কি সমস্যা আপনার? চোখে দেখতে পান না নাকি? চোখে তো দেখতে পাইছি, কিন্তু আপনার মতো সুন্দরী মেয়ে যদি নিজে থেকে এসে উষ্টা খায় তাহলে আমি দেখতে পাবো কি করে? আমি তো সুন্দরী রূপের আগুনে জ্বলে যাচ্ছিলাম, চোখে কিছুই দেখতে পাচ্ছিলাম না। বিশ্বাস করো সুন্দরী। একদম চটকানা মেরে সবকিছু দাঁত ফেলে দিব, বলে দিলাম। অসভ্য ইতর বদমাইশ লম্পট চরিত্রহীন কোথাকার। মেয়েদেরকে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় এটা তোর ফ্যামিলি থেকে শেখায়নি? ফ্যামিলি থেকে সবকিছুই শিখিয়েছে, কিন্তু বিশ্বাস করো সুন্দরী, জীবনে অনেক মেয়ে মানুষ দেখেছি, তোমার মতো এরকম হট সেক্সি দেখিনি। কথাটা বলতে দেরি হলো, কিন্তু তিশার ঠাস ঠাস করে ওই ছেলেটার গালে চটটা বসিয়ে দিতে দেরি হলো না। তোর এত বড় সাহস, তুই আমাকে এই কথাগুলো বলার সাহস কোথা থেকে পাস? সাগর আর নদী একটু ওই পাশেই ছিল, তারা দেখতে পায়নি। রেগে যাওয়া কণ্ঠস্বর শুনে তারা দৌড়ে সেখানে চলে আসে আর তিশাকে জিজ্ঞেস করতে থাকে, কি ব্যাপার তিশা, কি হয়েছে? এভাবে চেঁচামেচি করছো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? নদীর কণ্ঠস্বর শোনা মাত্রই পাশ থেকে ছেলেটা বলে উঠল, আরে নদী, তুই এখানে? হ্যাঁ, আমি আমার হাজবেন্ড আর ননদকে নিয়ে এখানে ঘুরতে এসেছি, কিন্তু তুই? এই তো বন্ধুদের সাথে এখানে ঘুরতে এসেছি, ওরা ওইদিকে ঘোরাঘুরি করছে। সেই অনার্স কমপ্লিট করার পর তো তোর সঙ্গে আর কখনো দেখাই হলো না। কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, বিয়ে করেছি, সংসার করছি। তোর কি খবর, বিয়ে শাদী করেছিস নাকি? না রে বান্ধবী, বিয়ে শাদীর মতো সুযোগ আমার জীবনে এখনো আসেনি। তাছাড়া এই তো কিছুদিন হলো চাকরি নিয়েছি, এখন বিয়ে শাদী করবো বলে চিন্তা করেছি। আচ্ছা, এই মেয়েটা কি তোর ননদ নাকি? হ্যাঁ, এই হলো তিশা আমার ননদ, আর এই হলো সাগর আমার হাজবেন্ড। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো নদী। একটা কথা বলি তোকে, তোর ননদ কিন্তু হেব্বি সুন্দরী। তোরা চাইলে তোর ননদকে আমার বউ বানাতে চাই। ছি 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 ছি, বিচ্ছিরি আচরণ। দেখলে ভাবি তোমার বন্ধু কত খারাপ, কিভাবে তোমার সঙ্গে নির্লজ্জের মতো কথা বলছে। আচ্ছা ঠিক আছে রাকিব, আজ তাহলে আসি, তোর সঙ্গে অন্য সময় কথা হবে। আর হ্যাঁ, তোর ফোন নাম্বার কি আগেরটা আছে নাকি? হ্যাঁ, আমার ফোন নাম্বার তো আগেরটাই আছে, তবে আমি কিন্তু একটা কথার উত্তর এখনো পেলাম না। তোর ননদকে যদি বিয়ে দিতে চাস তাহলে আমি তোর ননদকে বিয়ে করব। তোর সঙ্গে এই ব্যাপারে কথা পরে বলবো, এখন আমাকে হোটেলে ফিরতে হবে।
বলে নদী কোনো রকমে কথা কাটিয়ে সেখান থেকে চলে আসে। আর তখনই তিশা তার ভাবিকে বলতে থাকে, ভাবি, তোমার বন্ধুর আচরণ এতটা জঘন্য এটা আমি ভাবতেই পারিনি। তুমি ভুল ভাবছো রাকিব, এতটাও খারাপ ছেলে নয় যতটা তুমি ভাবছো। যে যথেষ্ট ভদ্র ফ্যামিলির ছেলে এবং যথেষ্ট ভালো। ইচ্ছে করে তোমার সঙ্গে একটু দুষ্টুমি করেছে আর কি, এর বেশি কিছুই না। তুমি যেরকমটা ভাবছো সেরকম একদমই নয়। ভাবি, তুমি এখন ওই ছেলেটার হয়ে সাফাই গেছো? এটা আমি ভাবতেই পারছি না তোমাকে আমি কত ভালো মনে করি, আর তুমি কিনা এরকম একটা ছেলের সাফাই গেছো। আরে নাতিশা, তুমি আমাকে ভুল ভাবছো, সেরকম কিছুই না। রাকিব যথেষ্ট ভালো ছেলে, তুমি ওর সঙ্গে একটু মিশলে সেটা বুঝতে পারবে। আমি মিশবো, তাও আবার এই ছেলেটার সঙ্গে? কখনোই না। এই বলে তিশা নিজের রুমে চলে আসে। আর এরপর চলে গেল আরো 4-5 দিন। তারা সেখানে ঘোরাঘুরি করলো, আনন্দ করলো। সেদিন বিকেলবেলা সবাই মিলে সমুদ্রের বিচে সূর্য অস্ত দেখতে গেছে। সাগর আর নদী এক জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু তিশাকে হঠাৎ করে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই নদী তিশাকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে হঠাৎ এক পাশে এসে দেখলো তিশা আর দুজনে একসঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। তখন পিছন থেকে নদী তিশাকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার নন্দিনী, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝি প্রেম করা হচ্ছে? না মানে ভাবি, তুমি কি ভেবেছো আমি কিছুই বুঝতে পারবো না? আসলে আমার বন্ধুর মতো ছেলেকে অ্যাভয়েড করা তোমার মতো মেয়ের পক্ষে সম্ভব নয়। আমার বন্ধু কোনো দিক দিয়ে কম বলো শুনি? হ্যাঁ, না মানে আসলে হয়েছে, এখন আর তোতলাতে হবে না। এখন বলো, আমি আব্বু আম্মুর সাথে কথা বলে তোমাদের বিয়ের ব্যবস্থা করব কিনা। সেটা করলে তো ভালোই হতো, তাহলে তো আর আমাকে কোনো কষ্টই করতে হতো না। দোস্ত, তোকে আমি একটা কথা বলেছিলাম না, আজ না হোক কাল তোর ননদের সঙ্গে প্রেম করেই ছাড়বো। হ্যাঁ, সেটাই তো ভাবছি। তুই যখন কোনো জিনিসের পিছু নিস তখন তো আর এত সহজে ওটার পিছু নেওয়া আবার ছেড়ে দিস না। আর তুই আমার ননদিনীকে বিয়ে করতে চলেছিস, তাহলে এখনো আমাকে দোস্ত বলে ডাকছিস কেন? ভাবি বলে ডাক। ঠিক আছে ভাবি, কোনো সমস্যা নেই। আপনি একটু তাড়াতাড়ি করে আমাদের বিয়ের ব্যবস্থা করে দিন। আপনি তো জামাইকে নিয়ে হানিমুন করতে চলে এসেছেন, আমি আমার বউকে নিয়ে কবে হানিমুনে যাব সেটাই চিন্তা করছি আর কি। নিজের ব্যবস্থা না হয় করে দেব, বিয়ের ব্যবস্থা না হয় করে দেব, কিন্তু তাতে আমার কি লাভ? তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। বল তুই কি চাস? কিছু না বন্ধু, তুই যদি আমার ননদিনীকে নিয়ে ভালো থাকতে পারিস তাহলেই হবে। এরপর আর কিছুই চাই না আমাদের। আচ্ছা দোস্ত, ঠিক আছে। তাহলে তাড়াতাড়ি শ্বশুর মশাইয়ের সঙ্গে কথা বলে আমার বউটাকে একটু আমার কাছে এনে দেওয়ার চেষ্টা কর। আমি আর একা একা ঘুমাতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে বাসায় ফিরে তোর সঙ্গে ফোনে কথা হবে। আমি ফোনে তোকে সবকিছু জানিয়ে দেব। আমরা আজকেই ঢাকা চলে যাব। এই বলে নদী রাকিবের সঙ্গে কথা বলা শেষ করে তিশা আর সাগরকে নিয়ে হোটেলে ফিরে এলো। তারপর সবকিছু গুছিয়ে নিয়ে সেদিন রাতেই ঢাকায় চলে আসলো। এরপর চলে গেল আরো 2-3 দিন। সেদিন বিকালবেলা রাকিব নদীকে ফোন করেছে। আসসালামু আলাইকুম। কি ব্যাপার দোস্ত, কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম। এই তো আল্লাহর রহমতে ভালোই আছি। তোর কি অবস্থা, তুই কেমন আছিস? আমি কি আর ভালো থাকতে পারি? একা একা আর কত ভালো থাকা যায়? তোকে তো বললাম একটু শ্বশুর মশাইয়ের সঙ্গে কথা বলে আমার বউটাকে আমার কাছে এনে দেওয়ার ব্যবস্থা কর, কিন্তু তুই তো কোনো কর্ণপাত করছিস না এই ব্যাপারে। ও আসলে আমার শরীরটা ভালো লাগছিল না, তাই মনে ছিল না। এখনো সমস্যা নেই, আমি আজ রাতেই শ্বশুরমশাইয়ের সঙ্গে কথা বলবো। এরপর দুজনে আরো বেশ কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। আর এইদিকে রাত 8টার দিকে সাগরের আব্বু বাসায় আসলে নদী সাগরের আব্বুর রুমে গেল। সাগরের আব্বু নদীকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার বৌমা, কিছু হয়েছে নাকি? হঠাৎ করেই তুমি আমার রুমে? আব্বু, আসলে আপনার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার ছিল। সরি, গুরুত্বপূর্ণ বিষয় সেটা আবার কি? বলো শুনি। আসলে তিশার বিয়ের ব্যাপারে কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলো। তুমি কি তিশার জন্য কোনো ছেলে দেখেছো নাকি? আই মিন, তোমার কি পছন্দের কেউ আছে নাকি? না মানে আসলে আব্বু, আমরা যখন কক্সবাজার ছিলাম সেখানে আমার একটা বন্ধুর সাথে দেখা হয়। আমার বন্ধু সেখানে তিশাকে দেখে পছন্দ করেছে, আর সেই বলল আপনার সঙ্গে একটু কথা বলতে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে তুমি ওই ছেলেকে বলো তার ফ্যামিলিকে নিয়ে আমার সঙ্গে দেখা করতে। আমি তো আর গার্ডিয়ানবিহীন কারো হাতে আমার মেয়েকে তুলে দিতে পারি না। আমি ওই ছেলের ফ্যামিলির সাথে কথা বলতে চাই। ঠিক আছে আব্বু, কোনো সমস্যা নেই। তাহলে আমি ওনাদেরকে কবে আসতে বলবো যদি আপনি বলতেন?
ওদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে আগামী পরশু শুক্রবার ওই দিনই আসতে বলো। ঠিক আছে আব্বু, কোনো সমস্যা নেই। আমি আজকে রাকিবকে ফোন দিয়ে বলে দেব আগামী শুক্রবার এই ওর আব্বু আম্মুকে নিয়ে আমাদের বাসায় চলে আসতে, তারপর আপনার সঙ্গে কথা বলতে। নিজের রুমে চলে আসলো। তারপর রুমে এসে সে সঙ্গে সঙ্গে রাকিবকে ফোন দিয়ে এই সুখবরটা দিল। আর তারপর পরের শুক্রবারে সে তার বাবা মাকে নিয়ে নদীর বাড়িতে চলে আসলো। তারপর নদীর শ্বশুর মশাই আর রাকিবের আব্বু আম্মু তো বলে রাকিব আর তিশার বিয়ে পাকা হয়ে গেল। অতঃপর কিছুদিনের মধ্যে রাকিব আর তিশার বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। আজ সাগরদের বাড়ির সবাই রাকিবদের বাড়িতে গিয়েছিল একটা দাওয়াত, আর সেখান থেকে কিছুক্ষণ হলো ফিরে এসেছে রাত 10টা বাজে। নদী নিজের রুমে এসে সবকিছু গুছিয়ে রেখে তারপর ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখনই হঠাৎ নদীর ফোনটা বেজে উঠলো। নদীর ফোনটা হাতে নিয়ে দেখে রাকিব ফোন করেছে। এই অসময়ে রাকিব তাকে ফোন করার কারণটা কিসের এটাই বুঝতে পারলো না, তাই সে দুশ্চিন্তা মনে নিয়ে ফোনটা রিসিভ করলো। নদী ফোনটা রিসিভ করতে অপর প্রান্ত থেকে শুনতে পেল, থ্যাংক ইউ ভাবি প্লাস দোস্ত, সত্যি তুই সত্যিকারের বন্ধুর পরিচয় দিয়েছিস। তুই না থাকলে সত্যি হয়তো আজ তিশাকে আমার বউ করে পেতাম না। তোকে কি বলে যে ধন্যবাদ দেবো সেটা বুঝতে পারছি না। সত্যি তোর মতো বন্ধু প্রত্যেকটা মানুষের জীবনে প্রয়োজন। তুই আমাকে এই কথাটা বলার জন্য এত রাতে ফোন দিয়েছিস? আমি তো ভাবছিলাম কি না কি হয়ে গেল। আরে বাবা, ভয় পাওয়ার কি আছে? আমি তো তোকে ধন্যবাদ দেওয়ার জন্যই ফোন করেছিলাম। সত্যি তুই না থাকলে হয়তো তিশাকে আজ আমার বউ করে পেতাম না। আচ্ছা ভাই, ঠিক আছে, এখন আমার সঙ্গে কথা বলে সময় নষ্ট না করে বউকে ভালোবাসা দে। আর একটা কথা বলে দিচ্ছি, খবরদার কখনো কিন্তু আমার ননদিনী যেন তোর ব্যাপারে কোনো কমপ্লেন করতে না পারে। আচ্ছা, তুই তো আমাকে জানিস আমি কেমন ছেলে। আমি কোনো দিন তোর ননদকে আমার ব্যাপারে কোনো কমপ্লেন করতে দেব না, তুই দেখে নিস। আচ্ছা ঠিক আছে, তাই যেন হয়। রাখছি তাহলে, আমারও শরীরটা টায়ার্ড লাগছে, ঘুমাবো। এই বলে নদী ফোনটা কেটে দিল। আর তখনই হঠাৎ পিছন থেকে সাগর বলতে লাগলো, বউ আমার না আজ একটা তোমার আদর খেতে ইচ্ছা করছে, একটু আদর করবে কি আমায়? না, একদমই নয়। আমার শরীর টায়ার্ড লাগছে, আমাকে ঘুমাতে হবে। তাছাড়া আজকে খাওয়াটাও একটু বেশি হয়ে গেছে। তুমি আমার সঙ্গে এরকম কেন করো বলো তো? তুমি তো আমার 10টা না 5টা না একটা মাত্র আদরের বউ। আমি তোমার কাছে আদর চাইবো না তো কার কাছে চাইবো বলো? উফ, এভাবে বলতে হয় নাকি? নিজে একটু জোর করে আদায় করে নিতে পারো না? তুমি না একটু রোমান্টিক না। তোমাকে তো আগেই বলেছি আমি কারোর কাছ থেকে জোর করে কিছু নিতে চাই না। তাছাড়া তুমি আমার বউ, তোমার ইচ্ছে অনিচ্ছার একটা ব্যাপার আছে। আমি কেন তোমাকে জোর করব? এই শোনো, সবকিছু কারোর কাছ থেকে পারমিশন নিয়ে করতে হয় না। কিছু কিছু জিনিস আছে যেগুলো নিজের থেকে জোর করেও আদায় করে নিতে হয়, যেমন ভালোবাসা। আমি কি সব সময় আমার থেকে ইচ্ছে করে তোমাকে ভালোবাসা দেব নাকি? মাঝে মাঝে তো তুমি নিজেই আমার কাছ থেকে কিছু আদায় করে নিতে পারো। তাই? আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু তুমি পারমিশন দিয়েই দিয়েছো তোমার কাছ থেকে জোর করে আদায় করে নিতে, তাহলে তো আর আমার কোনো সমস্যা নেই। তাহলে এখন থেকে আমি আমার ভালোবাসা আর অধিকার তোমার কাছ থেকে জোর করেই আদায় করে নেব। তারপর সাগর নদীকে টান দিয়ে নিজের কাছে টেনে নিল। আর তারপর নদীর গালের কাছ থেকে চুলগুলো সরিয়ে আলতো করে তার গালে ছোট্ট একটা ভালোবাসার পরশ এঁকে দিল। নদী সাগরের স্পর্শ পেয়ে একটু কেঁপে উঠল, কিন্তু সাগর এখন আর নদীকে দূরে যেতে দিল না। সে নদীকে নিজের আরো কাছে টেনে নিল। আর তারপর সে নদীর সারা শরীরে ভালোবাসার স্পর্শ করতে লাগলো। নদী তখন আর সাগরের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলো না, নিজেও সাগরের আরো কাছে চলে আসলো আর নিজেও সাগরের সঙ্গে রেসপন্স করতে লাগলো। আর সাগর কেউ সে নিজের ইচ্ছে মতো কিস করতে লাগলো। এভাবেই দুজনেই ভালোবাসার মহাসমুদ্রে ডুবে গেল। তারপর ঘন্টার পর ঘন্টা চলল তাদের ভালোবাসার পর্ব। সারাত এভাবেই দুজন দুজনকে ভালোবাসায় ভরিয়ে রাখলো। আর তারপর রাত প্রায় 3টার দিকে দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। এভাবেই চলছিল তাদের দুষ্টু মিষ্টি ভালোবাসার সংসার। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে নিশ্চয়ই একটা ছোট্ট কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভালোবাসার গল্পে। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।